আমরা লাইভে চলে গিয়েছি। একটু আমি লিঙ্কগুলো দিয়ে দিই, কাইম ভাইকে দিয়ে দিই, হেলাল মহিউদ্দিন ভাইকেও দিয়ে দিই, তারপর আমরা আলোচনা শুরু করি। আমরা লাইভে চলে গেছি। ভাই আমাকে শোনা যায়? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে মুন্না। জি, সবাইকে শুভেচ্ছা। আজকে রাষ্ট্রচিন্তার আমাদের এই আয়োজনে, আমাদের ওয়েবিনারে সবাইকে শুভেচ্ছা। আমি সৌল আহমদ মুন্না। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ব্যক্তির গোপনীয়তা, রাষ্ট্রের এখতিয়ার ও দায়িত্ব। আমরা একটা বিশেষ মুহূর্তে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমরা জানি যে সম্প্রতি একটা ভয়াবহ ট্রেন্ড আমাদের দেশে আমাদের রাষ্ট্রে চালু হয়েছে, যে ক্রমাগত বিভিন্ন অজুহাতে রাষ্ট্র আমাদের ব্যক্তির প্রাইভেসিকে লঙ্ঘন করছে। আমাদের ফোনে নজরদারি, আমাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা কেউ কারোর সাথে আলাপ করার পরপরই খুব তাড়াতাড়ি সেটা টিভি চ্যানেলে চলে যাচ্ছে। এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এটাও দেখি যে হচ্ছে, যেমন আমরা প্রদীপ সিনহার, মেজর সিনহার হত্যাকাণ্ডের পরে দেখছি যে আমরা অনেকের ব্যক্তিগত ছবি খুব তাড়াতাড়ি অনলাইনে ছড়িয়ে পড়ছে, এবং এটা খুবই স্পষ্টত যে একদম রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই এই কাজগুলো হচ্ছে। রিসেন্টলি আমরা এটাও দেখছি যে হচ্ছে পেগাসাস স্পাইওয়ার নামে একটা সফটওয়্যার, যেটা হচ্ছে কিনা বিভিন্ন রাষ্ট্রের মানবাধিকার কর্মী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবার আড়ি পাতা হচ্ছে সবার মোবাইলে। তো যে দেশগুলো হচ্ছে এই ইসরায়েলি স্পাইওয়ারটা কিনছে, তাদের তালিকায় হচ্ছে বাংলাদেশের নামও আছে, আমরা এটাও দেখতে পাচ্ছি। এরকম একটা মুহূর্তে এসে, এরকম একটা সিচুয়েশনে বর্তমানে আমরা মনে হয় যে আরো ভয়াবহ আকারে দেখতে পাচ্ছি হচ্ছে রিসেন্টলি সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা পরিমনির ঘটনার পরে আমরা আবারও এই আলাপগুলো আবার নতুন করে উঠছে সোশ্যাল মিডিয়া থেকে। তো এই সব ইস্যুতে সাধারণত আমাদের আলাপ আলোচনাগুলো এখন পর্যন্ত এক ধরনের সামাজিক নৈতিকতার জায়গা থেকেই ঘুরপাক খাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আজকে উদ্যোগটা নিয়েছি যে আমরা আলোচনা করব হচ্ছে ব্যক্তির গোপনীয়তা বলতে আসলে কি বুঝি, কিংবা হচ্ছে আমাদের রাষ্ট্রের সংবিধান, আইন কিভাবে এটাকে কদ্দূর আমাদেরকে দিয়েছে, কিংবা হচ্ছে ব্যক্তির গোপনীয়তা রক্ষার্থে রাষ্ট্রের এখতিয়ারই কদ্দূর বা দায়িত্বই বা কদ্দূর। তো এই আলোচনায় আমাদের সাথে অতিথি হচ্ছেন, দুজন আছেন। একজন হচ্ছেন সবাইকেই চিনেন, একজন হচ্ছে হেলাল মহিউদ্দিন স্যার, অধ্যাপক, সেন্টার ফর পিস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশিয়োলজি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর হচ্ছেন আমাদের হাসনাত কাইয়ুম ভাই, জাতীয় সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের অনুষ্ঠানের ফরম্যাটটা আজকে আমরা এইভাবে সাজাইছি যে হচ্ছে প্রথমে 15 মিনিট থেকে 20 মিনিট করে আমাদের দুজন বক্তা 15 মিনিট 20 মিনিট করে বলবেন। তারপর হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন উত্তর আশা করব, কিংবা হচ্ছে আমরা নিজেরাও কিছু প্রশ্ন উত্তর করবো, আমরা করবো, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আমি শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের হেলাল মহিউদ্দিন স্যারের কাছে। আমি মূলত আলাপ শুরু করতেই যাচ্ছি এই আলোচনা দিয়ে, যে হচ্ছে এই যে ব্যক্তির গোপনীয়তা আমরা বলতেছি কিংবা প্রাইভেসি বলতেছি, এই জিনিসটা আসলে কি, কিংবা এটার সমাজতাত্ত্বিক দিকটাই বা কি, এর বৈশ্বিক প্রেক্ষাপট, কিংবা হচ্ছে আমার যদি দেশীয় প্রেক্ষাপটে বলি তাহলে সেটাকে আসলে আমি কিভাবে দেখবো, কিংবা এটার কি হালচাল, এই বিষয়গুলো বলার জন্য আমি স্যারকে অনুরোধ করব। স্যার, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ মুন্না, এবং ধন্যবাদ রাষ্ট্রচিন্তাকেও, কাইম ভাইও আছেন। তো আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন আছে, আমরা হয়তো এটার নামও জানি না। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেমন আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, প্রাইভেসি ইন্টারন্যাশনালও আছে। তো প্রাইভেসি ইন্টারন্যাশনাল আছে মানে আমরা বুঝতেই পারছি যে প্রাইভেসি যা তা কোনো বিষয় না।
আমাদের ব্যক্তিগত গোপনীয়তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রসঙ্গে আমি একটু পাদটীকা হিসাবে একটা কথা বলে নেই। আমরা অনেক সময় যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যেসব দেশগুলো এই বিষয়গুলোকে বেশ গুরুত্ব দিয়ে দেখে এবং রক্ষণাবেক্ষণও করে, তাদের উদাহরণ দিতে গেলে অনেকেই বলে থাকেন যে ভাই বাংলাদেশ তো ইউরোপ না, কানাডা না, অস্ট্রিয়া না, হাঙ্গেরি না, বাংলাদেশ ওই দেশ না। আমি একটু এটার সাথে একটু দ্বিমত করে আগে বলতে চাচ্ছি যে আমাদের আসলে বৈশ্বিক প্রেক্ষাপট থেকেই উদাহরণগুলো নিতে হবে, এবং আমরা তাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। ওখানেও সরকার আছে, আমাদেরও সরকার আছে, আমরাও ঘুমাই তারাও ঘুমায়, আমাদেরও সংসার পরিবার সবকিছু আছে, আমরাও মানুষ তারাও মানুষ, আমরাও কথা বলি তারাও বলে, সবকিছু একই রকম, একই পদ্ধতিতে। সো আমরা বাংলাদেশের সাথে অন্যদের তুলনা করে লাভ নাই, এই কথাটা যেন না বলি। শুরুতে আমি এটা একটু বলে নিচ্ছি এই কারণে, কারণ অনেকগুলো উদাহরণ থেকে আমাদের শেখার আছে। যেমন আমি কানাডা থেকে বলছি, এই মুহূর্তে আমি কানাডায় আছি, এবং কানাডাতে প্রাইভেসি কমিশনারের একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস আছে, একটা ডিপার্টমেন্ট আছে প্রাইভেসি কমিশনার, যেটা হচ্ছে ব্যক্তির যে কোনো প্রাইভেসি ব্রিচ যদি হয়, কোনো না কোনো ভাবে যদি কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়, সেটার সমস্ত দায় দায়িত্ব, তথ্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সেগুলো সেফগার্ড করাটা হচ্ছে এই কমিশনারের দায়িত্ব। এখানে আছে একটা পিপেডা বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন অ্যান্ড ইলেকট্রনিক ডকুমেন্ট অ্যাক্ট, একটা রীতিমতো অ্যাক্ট আছে। এই একটা খুব শক্তিশালী, এবং সেখানে নাগরিক এই জন্যই শান্তিতে ঘুমাতে পারে অনেকটা এই কারণেই যে আমার প্রাইভেসিটা ব্রিচ হচ্ছে না। যদি প্রাইভেসি কেউ ব্রিচ করে থাকে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে এবং আমি তার প্রতিকারটা পাবো। তো এই প্রসঙ্গে আমার দুটো বিষয় একটু বোঝার বিষয় আছে। একটা হচ্ছে এথিক্স কমিশন, এটাও অনেক জায়গায় আছে, এখানেও আছে, পৃথিবীর সবগুলো দেশে আছে, সভ্য যে কোনো দেশে আছে। এথিক্স কমিশন এটাকে এথিক্স এর একটা পার্ট হিসেবে দেখে, যে প্রাইভেসি হচ্ছে একজনের এথিক্স। এখন প্রাইভেসি নিয়ে আমরা যখন বলতে যাই, দুটো বিষয় কিন্তু চলে আসে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক বিষয় কোনটা এবং প্রাইভেট বিষয় কোনটা, সেটা ক্লিয়ার ডিমার্কেশন দেয়া আছে। আর একটা উন্নত সবগুলো দেশেই অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট একটা আছে, সেটা হচ্ছে একটা তথ্যে আমার অধিকারের গণ্ডিটা কোন জায়গা পর্যন্ত, এটা করা হয় ট্রান্সপারেন্সির জন্য। তাহলে পাবলিকের জুরিসডিকশনটা, পাবলিকের সীমারেখাটা কদ্দূর, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যক্তিকে দিয়ে। পাবলিক শব্দের সাথে একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, আরেকটা শব্দ যেটা, সেই শব্দটাকে ধরে দিই, আচ্ছা পাবলিক ইন্টারেস্ট, মানে হচ্ছে জনস্বার্থ, পাবলিক ইন্টারেস্ট। আর যখন আমরা প্রাইভেটের কথা বলছি, তখন আসছে শব্দটা সিকিউরিটি, দুটো কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন টার্ম। তার মানে ব্যক্তির সিকিউরিটিটা প্রচন্ড দরকার, এবং আমরা যখন জনতার কথা বলি বা আমজনতার কথা বলি বা সামগ্রিকভাবে বলি, তখন সেখানে দরকার হচ্ছে জনস্বার্থ। একটা উদাহরণ দিই, ধরেন একজন কন্ট্রাক্টরকে একটা কাজ দেওয়া হলো, একটা রোডের কাজ, রাস্তার কাজটা উনি করবেন। কাইম ভাই আছেন, কাইম ভাই পরবর্তীতে এটা লিগ্যাল যে বিষয়গুলো আছে, আসপেক্ট গুলো অনেক ভালো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। কিন্তু আমি সংক্ষেপে আমাদের সমাজতাত্ত্বিক যে বিষয়গুলো আমরা যেভাবে করে চিন্তা ভাবনা করতে হচ্ছে, সেটা একটু আলাপ করে নিচ্ছি। একজন কন্ট্রাক্টরকে একটা রাস্তার কাজ দেয়া হলো। এখন অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্টে আমরা যারা দেশের জনগণ আছি, যে কোনো দেশেরই সিটিজেন্স এর রাইট আছে এটা জানার, তাকে কত টাকায় কাজটা দেওয়া হয়েছে, কাজটা ঠিকমতো হয়েছে কিনা, এই তথ্যগুলো আমরা কেন করি? ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য, এটা দরকার আছে। কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করতে পারবো না সে গতকাল কি খেয়েছে, সে কোন পার্টিতে গিয়েছে, সে কি করেছে, তার প্রাইভেট লাইফটা কেমন ছিল গতকাল, সে কাদের সাথে মিশেছে, কোন জায়গায়, যদি না সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভড, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, ওটা আমার জিজ্ঞেস করার ইখতিয়ার নাই। আমি তার কাছে জানতে পাইবো এই কারণে, কারণ এটা পাবলিক স্ফিয়ার, এবং পাবলিক ইন্টারেস্ট শব্দটা আমরা এখানে ধরে নিচ্ছি। এর বাইরে তার অন্য কোনো ইনফরমেশন কেউ লিক করতে পারবে না, কেউই করতে পারবে না, আমরাও পারবো না, অন্যরাও কেউ পারবে না, তার পারমিশন ছাড়া। যদি সে পারমিশন দেয় যে না ঠিক আছে তোমরা এটা লিক করতে পারো, বা সে যদি নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে ফেসবুকে, সামাজিক মাধ্যমে, অন্যান্য জায়গায় পাবলিশ করে, সেটা হচ্ছে একান্তই তার ব্যক্তির ইচ্ছায়, ব্যক্তির ইচ্ছাটা এতই ইম্পর্টেন্ট এই জায়গায়। দেন প্রাইভেট সিকিউরিটি, আমরা যে সিকিউরিটির কথাটা বলছি, সিকিউরিটির সাথে প্রাইভেসির মূল বিষয়টাই একবার ওতপ্রোতভাবে জড়িত। আপনি সিকিউরড ফিল করছেন তখনই যখন আপনার ব্যক্তিগত ইনফরমেশনটা আপনার কাছে আছে। যখন এটা অন্যে জেনে যাচ্ছে, আপনি কি করছেন, কি খাচ্ছেন, আপনার পার্সোনাল লাইফ কেমন, আপনার প্রাইভেট লাইফ কেমন, আপনার একান্তই ব্যক্তিগত যে বিষয়গুলো, সেগুলো অন্য জানার কোনো অধিকার নাই, আপনি তখন ইনসিকিউরড ফিল করছেন।
যে কোনো মানুষই ইনসিকিউর ফিল করবে, কারণ হচ্ছে আপনার সিকিউরিটিটা নাই, ওটা ব্রিচ হয়ে গেছে। এখন যেরকম আমরা মডার্ন টার্মে সিকিউরিটি ব্রিচ বলতে, প্রাইভেসি ব্রিচ বলতে প্রায় সময় আমরা অনলাইন রিলেটেড অ্যাক্টিভিটিজ এর মধ্যে চলে যাই বা ডেটা ম্যানেজমেন্টের জায়গায় চলে যায়। বিষয়টা সেরকম না। এটা আমাদের ইন্টারনেট আসার আগে, কম্পিউটারাইজেশনের আগে যে কোনো সময়ের ক্ষেত্রে এটা সত্য। কারণ অ্যাক্সেস টু ইনফরমেশনে একটা আমি যেমন একটা উদাহরণ দিই, সেটা কানাডায় সবচেয়ে পরিশীলিত রূপটা পায় 70s শুরু হয়, 1985 গিয়ে ইনফরমেশন অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে সেটা এখনো চলছে। এবং এখানে এথিক্স কমিশন দেখেন যে কোথায় কোন জায়গায় এথিক্স এর ঘাটতি হচ্ছে, আমরা নীতি নৈতিকতা ভঙ্গ করছি কিনা। এবার ব্যক্তির কোন জায়গাটা বলা যাবে, কোনটাকে পাবলিক করা যাবে, এটা একেবারে ক্লিয়ার কিছু রুলস রেগুলেশনস আছে যে এটা করা যাবে। যেমন একজন খুব ভায়োলেন্ট সেক্স অফেন্ডার, জেল থেকে হয়তো সে প্রবেশনে বা প্যারোলে ছাড়া পেয়েছে, কিন্তু তারপরও রিস্ক আছে, কিন্তু সে এখনো রাস্তাঘাটে যে কাউকে যে কোনো ধরনের সেক্সুয়াল অফেন্সের দিকে যেতে পারে, একটা সমস্যা করতে পারে, তখন সেটা জনস্বার্থে ফর পাবলিক ইন্টারেস্ট সরকার পত্র পত্রিকা বা অন্যান্য জায়গায় বলে এই ধরনের একজন লোক, তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে, কোর্টের আদেশে সে গেছে, কিন্তু এই এলাকায় লোকজন একটু আপনারা সাবধানে থাকবেন, তার ছবিও ছেপে দেওয়ার ব্যবস্থা আছে। কারণ হচ্ছে জনস্বার্থটা এখানে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ সে ব্যক্তিগতভাবে খারাপ লোক, তার অনেক অসুবিধা আছে, এগুলো পাবলিশ করার কোনো সুযোগ নাই। এখন অন্য মানুষজনের যেহেতু এখনো রিস্ক আছে, সেই রিস্কটা রক্ষার জন্য, সেই রিস্কটা যাতে না থাকে, তারা যেন রিস্ক ফিল না করেন এবং তারা যেন সেফটি সিকিউরিটি নিজেদেরটা মেনটেন করতে পারেন, সে কারণে শুধুমাত্র তাদের সেই যে ব্যক্তিগত ইনফরমেশন গুলো আছে, সেই ব্যক্তিগত ইনফরমেশনটা দেওয়া হচ্ছে। সো এটা একেবারেই স্পষ্ট, এখানে আসলে কোনো ধরনের আমার মনে হয় যে ভুল বোঝাবুঝির বা প্রাইভেসি কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আর দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ নাই। এটা সব জায়গাতেই এস্টাবলিশড হয়ে গেছে। এর মধ্যে একটা বিষয় প্রায় সময়ই আসে, কথাবার্তাগুলো কিভাবে আসে, যে আমাদের যে প্রাইভেসি ব্রিচের যে বিষয়গুলো, সেই প্রসঙ্গগুলো কিভাবে আসে আসলে গভর্নমেন্টের অনেকগুলো লজিক থাকে, তাদের যুক্তির কোনো সীমা পরিসীমা নাই। সরকারগুলোর তাদের যুক্তির সীমা পরিসীমা হচ্ছে এটা আমরা কেন করছি, একজনের ফোন কেন ট্যাপিং করছি, একজনের কে কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন না করছেন, সেগুলো আমরা কেন করছি, তার পেছনে লজিক আছে। লজিক হচ্ছে জনস্বার্থ, কোথাও যাতে ক্রাইম না হয়, কোথাও যাতে অন্য কিছু না হয়, এই ধরনের অসংখ্য লজিক তাদের হাতে আছে। এবং এই লজিক গুলো বেশিরভাগই একেবারে ভিত্তিহীন। ভিত্তিহীন কি কারণে? অনেক কারণে। যেদিন থেকে আমাদের পাসপোর্টের জন্ম হয়েছে সেদিন থেকে কিন্তু আমাদের আসলে প্রাইভেসির ধারণাটা আমরা অলরেডি সারেন্ডার করে দিয়েছি, আমরা দিয়ে দিয়েছি রাষ্ট্রকে, সমাজকে দিয়ে দিয়েছি যে আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, জনস্বার্থে তুমি মেনে নিতে পারো। আপনি ক্রেডিট কার্ড দিয়ে অ্যান্টার্কটিকাতে গিয়েও যদি একটা কফি খান, একটা ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা কফি শপ থেকে, সেটা কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে। সো আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন না করছেন, সবকিছু রেকর্ডেড আছে, কিন্তু পাওয়া খুব অসুবিধাজনক কিছু না। এবং আমরা নাগরিক, জনগণ, সিটিজেন্স, কেন আমরা এটা দিয়ে দেই? আমরা যখন ওখানে কন্ডিশন গুলো ফুলফিল করে, একটা সেলফোন যখন আপনি ইচ্ছেন, সেই সেলফোনেও আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন জিপিএস আছে, আপনাকে কিন্তু ট্র্যাক করা সম্ভব। সো দুটো বিষয় আছে, একটা হচ্ছে ডিটেকশন আর একটা হচ্ছে সার্ভেইলেন্স। আপনার প্রয়োজনে আপনি ডিটেক্ট করতে পারছেন এবং সেই রাইটটা কিন্তু আমরা আপনাকে দিয়ে রেখেছি। আমরা কোনো বাধা দিচ্ছি না, আমরা বলছি না যে আপনি এই কাজটা করবেন না। আমরা সেখানে আমাদের চুক্তিগুলো আমরা করছি আপনাদের সাথে, যখন আমরা ক্রেডিট কার্ড নিচ্ছি, ক্রেডিট কার্ড কোম্পানির কাছে তারা যে 1 বা 2 পেজের একটা আমাদেরকে কন্ডিশন গুলো দেয় এবং সেখানে আমরা যে স্বাক্ষরটা করছি, সেখানে কিন্তু আমরা আপনাকে সেই দায়িত্বটা দিয়ে দিচ্ছি, রাষ্ট্রকে দায়িত্ব দিচ্ছি বা ক্রেডিট কার্ড কোম্পানিকে দায়িত্ব দিচ্ছি। রাষ্ট্রের দরকার হলে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে, তারা সেখান থেকে দেখতে পাচ্ছে। সেলফোনের ব্যাপারটাও একই রকম, সেখানে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু অপছন্দের জায়গাটা আমাদের যেটা, সেটা হচ্ছে সার্ভেইলেন্স। আপনি আমাকে সার্ভেইল করছেন, দেখছেন আমি কি করছি না, স্পাইং করছেন, এবং আপনি আবার কখনো বেডরুমে ঢুকে যাচ্ছেন, যেভাবে হোক সেটা ক্রাইম। সেটা অপরাধ এই জন্য যে আমার এক ধরনের প্রোফাইলিং হচ্ছে, এবং সেই প্রোফাইলিংটা ঠিক বেঠিক আপনি দেখবেন না, আপনি শুধু বাইরের গ্লসটাই দেখবেন। বাইরে কি হচ্ছে, এই যে আউটার যে একটা ইমেজ, সেটাকেই ধরে নেওয়া হবে, তখন স্টিগমা তৈরি হবে অনেকের মধ্যে। হয়তো আমি খুব ভুলে কোনো এক সময় কোনো একজনের কোনো একটা কলম ভুলে নিয়ে নিয়েছি, কোনো একটা জায়গাতে কোনো একটা কফি শপে গেলাম, বসলাম, একজন কলম রেখে চলে গেল, আমি কলমটা নিজের মনে করে মনের ভুলে হয়তো নিয়ে নিলাম, এরকম ভুলা মনের মানুষ অনেকেই আছে। কিন্তু ওটা দেখা গেল সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো, আপনি চোর হিসাবে ব্র্যান্ডেড হয়ে গেলেন। এবং এরপরে আপনাকে ওখানে যখন গেলেন, আপনাকে তারা
চেক করা শুরু, দেখা শুরু করলো, নজর রাখা শুরু করলো, নজরদারি করা শুরু করলো যে আপনি বোধহয় আরো অনেক কিছু চুরি করবেন। স্টিগমা একটা বিশাল প্রবলেম আমাদের সমাজের জন্য, এবং এটা দিন দিন প্রতিদিন সব জায়গাতেই বাড়ছে। বাড়ছে বিশেষ করে ওইসব জায়গাতে যেসব জায়গাতে আমাদের প্রাইভেসির কনসেপ্টটা খুবই শ্যালো, এবং প্রাইভেসির কনসেপ্টটাকে আমরা ঠিকমতো সেফগার্ড করছি না। যেমন আমাদের দেশে যে কাণ্ডগুলো হচ্ছে ইদানিং আমরা যেগুলো দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে আমরা তাদের কিন্তু পারমিশন নিয়ে করি নাই। তাদের যে ইন্টারনাল লাইফের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে না ঘটছে সেগুলোর বিষয়ে আমরা সব তথ্যগুলো নিচ্ছি। সেটা যদি আইনের বিষয় হয়, কাইয়ুম ভাই আছেন পরবর্তীতে ভালো বলতে পারবেন যে আইন ভঙ্গ করেছে। কেউ একজন ঘরে তার মদ রেখেছে, কিন্তু তার মদ খাবার লাইসেন্স নাই বা লাইসেন্স রিনিউ হয় নাই। তার ব্যক্তিগত বিষয়, সেটা কোর্টে যাবে। কোর্ট থেকে তখন কোর্টেও জার্নালিস্টরা থাকেন। তখন সেটা পাবলিক হতে পারে। কোর্টে যদি ওই ইনফরমেশন নিতে পারে তারা তখন নিবে। কোর্টে যখন আলাপ আলোচনা হবে, সে কোর্টের প্রয়োজনেই, ন্যায় বিচারের প্রয়োজনে যখন ওই কাজটা হচ্ছে এবং সেখানে যখন অ্যালাউড যে হ্যাঁ তুমি এই ইনফরমেশনটা নিতে পারো। তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর কারণে সেটা করা যায়। আদারওয়াইজ ব্যক্তির প্রাইভেট লাইফের এত গভীরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি জানি না কোথাও কোনো আইন এই ধরনের আছে কিনা, আপনি করতে পারেন কিনা, বা এটা তার পারমিশন ছাড়া উনি না বলার, যদি না বলেন যে আমার এগুলো তুমি দেখাতে পারো, বলতে পারো লোকজনকে, আপনি বলতে পারেন কিনা। আমার ধারণা পারেন না। একটা বড় ডিবেট হয়েছে, এটা ইউরোপে এবং নর্থ আমেরিকায় দুই জায়গাতেই অনেক লম্বা সময় ধরে, গত 20 বছর ধরে ডিবেটটা চলছে। সেটা হচ্ছে হেলথ ইনফরমেশন নিয়ে, এবং এটা নিয়ে কানাডার মতো জায়গায় না, শুধুমাত্র ইউরোপেও আছে এবং আমেরিকাতেও আছে। কানাডা যেটা, সেটা হচ্ছে পার্সোনাল হেলথ ইনফরমেশন প্রোটেকশন অ্যাক্ট, এটাকে বলে PHIPA বা ফিপা। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এই ইনফরমেশন গুলো রাখছি, কার শরীর কোথায় খারাপ হচ্ছে, কি ধরনের অসুখ হচ্ছে, সেই অসুখগুলোর ডেটাবেস যদি আমাদের কাছে থাকে, তারা আমরা হেলথ প্ল্যানিং, হেলথ পলিসি করার জন্য আমাদের অনেক বেশি কাজে লাগবে। নাগরিকের পক্ষ থেকে বড় ধরনের বাধা এসছে যে না, এইটা তোমরা করতে পারো না। আমার অনেক গোপন রোগ থাকতে পারে, আমার এইডস থাকতে পারে, আমার সিফিলিস, গনোরিয়া, অন্যান্য অনেক কিছু থাকতে পারে। তুমি আমার সবগুলো ইনফরমেশন ওখানে নিয়ে নিবে, কোথায় না কোথায় লিক হবে, তার কোনো গ্যারান্টি কি তুমি আমাকে দিতে পারো? তুমি এটা নিতে পারবে না। এবং সে কারণে এখানে আপনার একজন যে ব্যক্তিগত ডাক্তার, ফ্যামিলি ডক্টর যারা আছেন, ফ্যামিলি ডক্টরের কাছে যে ইনফরমেশন গুলো থাকে একজন রোগীর, এত বেশি প্রোটেক্টেড, এটা কোনোভাবেই দিবে না, বাইরের কাউকে দিবে না। আমাদের যেমন বাংলাদেশে কথায় কথায় বলা হয় যে চাকরি, আচ্ছা আপনি অসুস্থ ছিলেন, এতদিন এখানে ছিলেন, বিদেশে আটকা পড়েছিলেন, তো আপনি কাগজপত্রগুলো দেখান যে কোথায় কি হয়েছে না হয়েছে। এখানে ক্যানাডিয়ান কোনো ডাক্তার ওইভাবে রিলিজ করবেন না। উনি ছোট্ট একটা 2 সেন্টেন্সে লিখে দিবেন, উনি এতদিন আমার আন্ডারে, আমার তত্ত্বাবধানে ছিলেন, উনি অসুস্থ ছিলেন। দ্যাটস ইট। এই যে কি প্রেসক্রিপশন, কি দিল না দিল, কি ডায়াগনোসিস, কি প্রগনোসিস, অন্যান্য যে ডিটেইলস গুলো আমাদের দেশে যেভাবে করে চায়, এটা কিন্তু প্রাইভেসি ব্রিচ। এবং ডাক্তার এখানে কখনো এই কাজটা করেন না, এখান থেকে আপনি নিতে পারবেন না। কারণ হচ্ছে পার্সোনাল হেলথ ইনফরমেশন প্রোটেকশন অ্যাক্টে এটা, আপনি যাতে স্টিগমাটাইজড না হন, আপনাকে যাতে সমাজে কারো রেসিজমের শিকার না হতে হয়, বর্ণবাদের শিকার না হতে হয়, আপনাকে যাতে কেউ সোশ্যাল এক্সক্লুশনের যন্ত্রণার মধ্যে না ফেলে দেয়, সেই সেফগার্ড গুলো থাকতেই হবে। আমাদের দেশে আমরা এগুলো নিয়ে চিন্তা করিনি আগে। এখন আমাদের চিন্তা করার হাই টাইম, আমাদের করতেই হবে, না করে কোনো উপায় নাই। কারণ যে কাণ্ডগুলো হচ্ছে আমাদের এখানে, নাগরিকের সব রকমের অধিকারই আসলে কিন্তু ব্রিচ হচ্ছে, আমরা খেয়াল করছি না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের মনে হচ্ছে যে না, ঠিকই আছে, এটা তো হতেই পারে, কারো কাছে বিনোদনের বিষয় আমরা, কিন্তু আমরা এর যে গ্রেভ কনসার্নের জায়গাগুলো, এর যে গভীর সমস্যার জায়গাগুলো, এটা যে সমাজের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে, এটা আমরা আগে কখনো কেউ খেয়াল করিনি। এখন খেয়াল করার সময় হয়েছে, এবং রাষ্ট্রচিন্তাকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। আমি আসলে প্রচন্ড ব্যস্ত ছিলাম, কিন্তু মুন্না যখন আমাকে এই বিষয়টার উপর একটু কথা বলার জন্য বলেছে, আমি খুব সানন্দে সময়টা বের করে নিয়েছি, কারণ আমি তাকে জানিয়েছি যে আমি প্রচন্ড ব্যস্ত এবং ট্রাভেলিং এ আছি। এর কারণটা হচ্ছে আসলে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার। রাষ্ট্রচিন্তা শুরু করেছি জন্য রাষ্ট্রচিন্তাকে ধন্যবাদ, এবং এটা আরো ছড়াতে হবে, আরো অনেকেরই আলোচনা করা দরকার। তো একটা বিষয় আমি একটা উদাহরণ দিয়ে বলি। আড়ং-এর মতো জায়গা, যেটাকে আমরা একটা, আমরা মনে করি যে এটা আমরা ডিপেন্ড করতে পারি আড়ং-এর উপর। আড়ং-এ আমাদের কোন ধরনের প্রাইভেসি ব্রিচ হবে না। সেখানে গত ২-৩ বছরের আগের একটা ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে আড়ং-এর একজন কর্মচারী, সে মহিলাদের ফিমেল যে চেঞ্জ রুম আছে, চেঞ্জ রুমে বোধহয় গোপন ক্যামেরা ফিট করেছে। গোপন ক্যামেরা এখন সারা পৃথিবীতে একটা বিশাল প্রবলেম। প্রাইভেসি ব্রিচের একটা বড় জায়গা। সে ফিট করে প্রায় ২০০ টার মতো ছোট ভিডিও ক্লিপ তৈরিও করে রেখেছে সে। এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের মতো জায়গায়। এই উদাহরণটা আমি আনলাম এইজন্য যে ব্যক্তি সেখানে যেটা করেছে, রাষ্ট্র
বলছে যে এটা সরাসরি অপরাধ, কারণ আইনে বলা আছে যে সে এটা অপরাধ করেছে, সে অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, যা যা শাস্তি হবার আইন অনুযায়ী তার হবার কথা। তো ব্যক্তির অপরাধের বিষয়টা রাষ্ট্র ঠিক করে দিচ্ছে যে সে অপরাধ করেছে এবং তাকে সেজন্য পানিশমেন্ট। রাষ্ট্র নিজেই যদি এই কাজটা করে, অপরাধটা করে, একই ধরনের অপরাধটা করে, তাহলে আপনি কোথায় যাবেন? সমস্যা তো সে একই। রাষ্ট্র তো অপরাধ করেছে, আইন অনুযায়ী অপরাধ করেছে। রাষ্ট্র মানে রাষ্ট্র তো করে না, রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের কোনো একটা এজেন্সি, কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা অংশ যেটাই করুক, সে যেই লজিকেই বলুক, যেভাবেই বলুক না কেন, অপরাধ তো একই, একই ধরনের অপরাধী করেছে। সেই কাজই তো হচ্ছে যখন একজন ব্যক্তিকে আপনি তার কল টেপিং করছেন, আপনি তার পেছনে সার্ভেলেন্স লাগিয়ে রেখেছেন। গোয়েন্দাগিরির অনেক বিষয় আছে, দরকার আছে। আমরা যেটা বলছি, আমরা আগেই বলে নিয়েছি যে যখন এটা আইনের স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়, পাবলিক ইন্টারেস্টের স্বার্থে হয়, শৃঙ্খলা রক্ষার জন্য হয়, তখন তো আমরা সেই পারমিশন দিয়েই রেখেছি। এটা সেই এখন না, আজকে থেকে কয়েকশো বছর আগে যে আপনার রুশো, ভলটেয়ার, তারাও এটা বলে রেখেছেন যে আমরা বলি আমরা জন্মেই শুধুমাত্র স্বাধীন, জন্মের পর আমরা আসলে পরাধীন, এবং সেই পরাধীনতাটাকে আমরা মেনে নেই। মেনে নেই এই কারণে আমরা জানি যে এই পরাধীনতাটা আমার জন্য ভালো। আমরা এই ধরনের ক্ষমতাটা অন্যকে দিয়ে দেই, একজনকে দেখভাল করার দায়িত্বটা দেই এবং সজ্ঞানে দেই। আমরা সেই কাজটা করি, করি এই জন্য যেটা আমাকে সুরক্ষা দেবে। তো প্রসঙ্গ যদি সেটাই হয়, তাহলে যেই কাজটা একজন ব্যক্তি করলে অপরাধ, সেটা রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো একটা সংগঠন বা কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা উইং বা অন্য যাই করুক, একই রকম অপরাধ হচ্ছে। একই ধরনের ব্যক্তিগত একজনের যে ব্যক্তিগত নজরদারি, এখন সেটা যদি নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার খাতিরে হয়, আমরা কেউই কিন্তু সেখানে কোনো ধরনের আপত্তি করতে যাচ্ছি না। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাড অ্যাপলস এর সংখ্যা সমাজে খুবই কম, অল্প কয়েকজন। বেশিরভাগই ভালো মানুষ। আমরা বেশিরভাগ ভালো মানুষ বলেই, সমাজের বেশিরভাগ ভালো মানুষ বলেই সমাজ টিকে আছে, এবং আমরা রাষ্ট্রকে দায়িত্বটা দিয়ে দিয়েছি যে রাষ্ট্র আমাদের নিরাপত্তার দেখভালটা করবে। ওই যে যেটা বললাম যে প্রাইভেট ক্ষেত্রে আমরা সিকিউরিটি কথা বলি, প্রাইভেট সিকিউরিটি, আর পাবলিকের ক্ষেত্রে রাষ্ট্র ইন্টারেস্টটা দেখবে, জনস্বার্থটা দেখবে, জনগণের যাতে ক্ষতি না হচ্ছে, গ্রুপের কালেকটিভ একটা যে এন্টিটি আছে সেটার যেন ক্ষতি না হয়। তো এর মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত কতগুলো বিষয় ক্লিয়ার করতে পারিনি, বা আমরা ক্লিয়ার না। আমরা যে স্টিগমাটা সমাজে তৈরি করছি, এখান থেকে যেটা হয় পরবর্তীতে আইডেন্টিটি থেফট এর কথা আমরা বলি, এখন একটা লিগ্যাল একটা প্রবলেম, যে আমাদের আইডেন্টিটি থেফট হচ্ছে, আমার ব্যক্তিগত ইনফরমেশন গুলো সব অন্যরা নিয়ে যাচ্ছে। তার কিন্তু শুরু এখানে না, শুরু কম্পিউটার না, শুরু শুধুমাত্র যে আপনি অনলাইনে ব্যাংকিং করছেন বা অন্যান্য কিছু, সেটা না। শুরুটা কিন্তু আসলে ওখানেই, যেখানে প্রথম থেকেই আপনি কাউকে একজনকে নজরদারি করছেন, সেখান থেকেই তার আইডেন্টিটি থেফটটা শুরু হয়ে গেল। এবং তারই এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে এখনকার মডার্ন যে ওইগুলো আছে আমাদের কম্পিউটারে, বিভিন্ন রকম বাগ, বিভিন্ন ধরনের এগুলোকে মনে হয় ওয়েব ক্রলার বা কিছু বলে, বা বিভিন্ন ধরনের আহ, আপনার আইটি টার্ম আছে এগুলোর জন্য, বাগ বলে নরমালি। এগুলো আমাদের সেলফোনে চলে আসছে, আমাদের কম্পিউটারে চলে আসছে। যে জায়গাগুলোতে আমরা একটু ক্লিয়ার হওয়া দরকার, আমাদের আমাদের জানা দরকার, আর একটু আস্তে আস্তে কথাবার্তাগুলো বাড়ানো দরকার। দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ব্রিচ হতে পারে, খুব রেয়ার। একটা অ্যাক্সিডেন্টাল, আর একটা হচ্ছে ইন্টেনশনাল। এই দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অ্যাক্সিডেন্টাল বিষয়টার একটা উদাহরণ আমি হয়তো এভাবে দিতে পারি, যে একজন ক্লাস সিক্সে পড়ুয়া একটা ছেলে, ক্লাস সিক্স বা ক্লাস ফাইভে পড়ুয়া ছেলে, পেন্টাগনের যে নিরাপত্তা বলো, যত রকম ফায়ারওয়াল আছে সেগুলো ভেঙে একবার হ্যাক করে ফেলেছিল। সে কিন্তু আসলে ইচ্ছা করে করেনি, সে একটা কোড তৈরি করার চেষ্টা করছিল, কোড ফ্রিক, তার কোডিং এর ইচ্ছা, সে কম্পিউটার সায়েন্টিস্ট হবে, এই জন্য কাজ করতে, ঘরে কিছু একটা করতে করতে কিভাবে কিভাবে যেন হয়তো পাসওয়ার্ডের সাথে মিলে গেছে, এটা পেন্টাগনের তাদের যে গোপন, খুবই প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড, যেটা হ্যাক হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য। তারা সাথে সাথে টের পেয়ে এটা ঠিকও করে দিয়েছে। ওই ছেলে তো কোনো অসুবিধা হয়নি, বা তার কোনো ধরনের শাস্তির ব্যবস্থা হয়নি, কিছুই না। তারা বুঝতে পেরেছে যে এটা এই কাজ হয়েছে। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল কিছু কিছু বিষয় টুকটাক হতে পারে, আমিও হয়তো কিছু একটা লিখতে গিয়ে কিছু একটা হয়ে গেল, কারো একজনের একটু হতে পারে, সেটা ঠিক করা সম্ভব। এবং সেটা মানুষ অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই যারা সচেতন জনগণ, তারা নিজের থেকেই করে ফেলেন সেই ঠিকঠাক করার কাজটুকু।
এটার জন্য রাষ্ট্রকে দরকার হয় না। কিন্তু পাপারাজ্জি সিনড্রোম যেটা, সেটা হচ্ছে খুবই ইন্টেনশনাল। আমরা ইচ্ছা করেই করছি, একজনের পেছনে আমরা লেগে আছি। এতে করে যেটা হয়, ক্রিমিনাল নেটওয়ার্ক তৈরি হয়, ক্রিমিনাল নেটওয়ার্ক ঠেকানো হয় না। রাষ্ট্র যে কথাগুলো বলে যে আমরা এটা করছি জনস্বার্থে, জনগণের নিরাপত্তার জন্য, কেউ কোথাও যেন অর্গানাইজ হতে না পারে খারাপ কাজের জন্য, আংশিক ক্ষেত্র বিশেষে সত্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সত্য নয়। বরং এটা এক ধরনের নেক্সাস তৈরি করে, বিজনেস নেক্সাস, ব্ল্যাকমেইলার্স নেক্সাস। আমরা যা কিছু দেখছি যে ব্যক্তিগত একান্ত সময়ের ছবি, সেগুলো তুলে একজন আরেকজনকে ব্ল্যাকমেইল করছে যে তোমার এগুলো আমি অনলাইনে ছেপে দেবো, ফেসবুকে দিয়ে দিব। এই যে ব্ল্যাকমেইলিং যে চেইনটা, যে নেটওয়ার্কটা, এটা নেক্সাস, এটা একবার টোটালি কমপ্লিটলি কানেক্টেড উইথ ন্যাশনাল এথিক্স। আপনার ন্যাশনাল এথিক্স এর মধ্যে আমরা যদি ব্রিচ করি, আমাদের সেখানে যদি রাষ্ট্রই বিভিন্ন ধরনের প্রাইভেসি ব্রিচের মধ্যে যায়, আপনি ব্যক্তির প্রাইভেসি ব্রিচ ঠেকাতে পারবেন না। কারণ দিস ইজ পার্ট, এটা একটা সিস্টেম, একটা ইন্টিগ্রেটেড সিস্টেম সোসাইটি। আমি আর 1 থেকে 2 মিনিট সময় নেব, এর বেশি নেব না। মূল প্রসঙ্গ আমরা সমাজতাত্ত্বিক চিন্তার দিক থেকে যদি বলা হয়, এইভাবেই বলতে হয়। আমি শুধু যেটা বলি সেটা হচ্ছে প্রাইভেসির বিষয়টা আমরা আমলে না নিলেও এটা কিন্তু অনেক আগের, অনেক পুরনো। 1948 এর যে চার্টার আছে, চার্টার অফ হিউম্যান রাইটস, জাতিসংঘের তৈরি করা, সেটার 12 এবং 17 এই দুটো হচ্ছে সম্পূর্ণই প্রাইভেসি নিয়ে, যে ব্যক্তির প্রাইভেসি কোনোভাবে ব্রিচ করা যাবে না। আমি সেখানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কথা বলছি। এটার আর্টিকেল নাম্বার 12 যেটা, এটা রিকগনাইজ করে, 17 যেটা এটা করে। ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস একটা আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। জাতিসংঘের আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর পরেই, তাতেও যে আর্টিকেল নাম্বার 8 আছে, সেটাও সেই একই কথাই বলছে যে প্রাইভেসি কোনোভাবে ব্রিচ করা যাবে না এবং প্রাইভেসিকে সিকিউর রাখতে হবে, এর রাষ্ট্রেরই দায়িত্ব। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 এর আর্টিকেল 12 থেকে আমি একেবারে সরাসরি এর মূল কথাটা একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honor and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks. Article 17 এও একই ধরনের কথা আছে, no one shall be subjected to arbitrary or unlawful interference with his privacy, family, home or correspondence, nor to unlawful attacks on his honor and reputation. And everyone has the right, এটার আরেকটা যে ক্লজ, সাব ক্লজ, এটা হচ্ছে, everyone has the right to the protection of the law against such interference or attacks. এখন রাষ্ট্রের একটা যেটা, সেটা হচ্ছে ইন্টারসেপশন অ্যাক্ট বলে সব দেশে একটা, কোন জায়গায় রাষ্ট্র ইন্টারসেপ্ট করতে পারে, যখন 100% কনফার্ম হয় বিভিন্ন সোর্স থেকে, ইন্টেলিজেন্স থেকে, যা আমরা কনফার্ম যে এখানে একটা গ্যাং এইভাবে তৈরি হচ্ছে এবং তারা এই কাজটা করতে পারে, ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যটা ছড়াবে, তখন তারা ইন্টারনেটের যে মেইন ফ্লাড গেটটা বন্ধ করে দিতে পারে, আপনার এন্ট্রি পয়েন্টটা বন্ধ করে দিতে পারে। হয়তো একদিনের জন্য ইন্টারনেটটা বাংলাদেশে কাট ডাউন করে দেওয়া হলো, কি কারণে হঠাৎ টের পাওয়া গেল একটা নাশকতামূলক কাজ হবে কোথাও, সব রকম ইন্টেলিজেন্স থেকে কনফার্ম হয়ে গেল, এবং এটা যদি অনলাইনে ছড়ায় তাহলে বিভিন্ন জায়গায় তাদের যে গ্রুপগুলো, উইংগুলো আছে, সেগুলো অর্গানাইজড হতে পারবে। এই ধরনের যে এটা ইন্টারসেপশন অ্যাক্ট কিন্তু আছে অন্যান্য জায়গায়, এবং সেটা খুব ক্লিয়ারলি বলা আছে যে কোনো ভাবেই হোক কারো প্রাইভেসির বিন্দুমাত্র ব্রিচ না করে, শুধুমাত্র জনস্বার্থে, আমরা যেটাকে আগে বলেছিলাম যে পাবলিক প্রাইভেট, এই ডাইকোটোমাস যে একটা কন্ডিশন সোসাইটিতে আছে, সেটাকে মিট করতে গেলে আমাদের মনে রাখতে হবে পাবলিক শব্দের সাথে ইন্টারেস্টটা পড়া ভালো, অটোমেটিক চলে আসে, এটা কান টানলে মাথা আসার মতো। আর প্রাইভেটের ক্ষেত্রে, প্রাইভেসির ক্ষেত্রে প্রাইভেট সিকিউরিটি, এই শব্দটাও কান টানলে মাথা আসার মতো চলে আসে। এই দুটো জিনিসকে মেনটেন করতে হবে, এই হচ্ছে প্রিন্সিপাল। এটা কোনো কঠিন বিষয় না, এটা রকেট সায়েন্সও না। তো একটা বই আমি এটা কিছুদিন আগে পড়ছিলাম, সেটা হচ্ছে, ডাজ গভর্নমেন্ট সার্ভেলেন্স মেক আস সেফার। আপনারা বইটা থেকেই বুঝতে পারছেন যে এটা কি বলতে যাচ্ছে, যে আসলে যে গভর্নমেন্ট যে সার্ভেলেন্সটা করে, এটাকে আসলে আমাদের সেফ করে কিনা। এবং এখানে অনেক তথ্য প্রমাণ সবকিছু দিয়ে শেষ পর্যন্ত দেয়া আছে যে না, করে না। এই প্রসঙ্গে বলি, এটা হচ্ছে মাঙ্ক ডিবেট বলে একটা ডিবেট হয় এখানে, টরন্টো ইউনিভার্সিটির আন্ডারে একটা মাঙ্ক ডিবেট, বিশ্ববিখ্যাত ডিবেট। এখানে সামাজিক যে বিষয়গুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সামনে আসছে, যে সমস্যাগুলো আসছে, সেগুলো নিয়ে ডিবেট হয় এবং ডিবেটাররা চমৎকার ডিবেট করেন। সেই ডিবেটের মধ্যে ছিলেন এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যেটা আছে ইউএস এর,
এবং সিআই এর প্রাক্তন একজন পরিচালক, উনিও ছিলেন ডিবেটের এক পক্ষে, আরেক পক্ষে অন্যরা ছিলেন। আমি এই মুহূর্তে বলতে পারছেন 4 জন ছিলেন, 4 জনের ডিবেটটা খুব চমৎকার। এটা একটা খুব এনলাইটেনিং এবং ইনসাইটফুল একটা ডিবেট। সেই ডিবেট থেকে শেষ পর্যন্ত বোঝা গেল যারা এটার পক্ষে বলছেন, স্টেটের পক্ষে বলছেন যে স্টেট এটা করছে জনগণের ভালোর জন্য, যদি আমরা এটা ফলো না করি কে কি করছে না করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এটাই যে এটা ক্রাইম, রীতিমতো ক্রাইম হচ্ছে, বড় ধরনের ক্রাইম হচ্ছে। যেভাবেই করা হোক না কেন এটা ক্রাইম ওইভাবে হয় না। পাবলিকের প্রাইভেট, যে একজন মানুষ ইন্ডিভিজুয়ালের প্রাইভেসি, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি প্রাইভেসিকে কোনোভাবে পাবলিক করতে পারেন না। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে যদি আপনাদের বলি, আপনাদের বুঝতে সহজ হবে। সেটা পরিমনির বিষয়টা নিয়ে সব জায়গায় হচ্ছে, কথাবার্তা হচ্ছে বা অন্যান্য আলাপ আলোচনা হচ্ছে। তো পরিমনির যদি সেখানে কোনো ধরনের ক্রাইম হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, লাইসেন্স না থাকে বা এরকম করতে না পারে, আইন ভঙ্গ যদি হয়ে থাকে, এটা কোর্টে যাবে। সে কোর্ট যেভাবে অর্ডার দিবে সেভাবে করে সেটার বিচার হবে, আইন অনুযায়ী যা যা বিচার হবার কথা। তার ভেতরে অন্যান্য কি না পাওয়া গেল না পাওয়া গেল বা কি পাওয়া গেল না পাওয়া গেল, এগুলো পাবলিক করা যাবে কিনা, পাবলিক করার কোনো সুযোগ আসলে নাই, যদি সে পারমিশন না দেয়। সে যদি বলে যে না ঠিক আছে তোমরা বলো, অন্যকে জানাও। তো এখন পাবলিক করার ক্ষেত্রে যেটা হয় যে পাবলিক করলে আমরা এক ধরনের কনসেন্ট তৈরি করি, মিডিয়া তো কনসেন্ট তৈরি করে, আমরা এটা জানি। নোম চমস্কি সেই বিখ্যাত উক্তি যে ম্যানুফ্যাকচার করে আমাদের কনসেন্ট, আমাদের মনোভঙ্গি দৃষ্টিভঙ্গি তৈরি করে, আমাদের মনোজগতে এক ধরনের উপনিবেশই তৈরি করে ফেলে। এটা আপনারা জানেন, মফিদুল হকের একটা লেখা ছিল আগে, অনেক আগে, যে মনোজগতে উপনিবেশ। তা আমাদের এই মানুষ জগৎটা এটা সম্পূর্ণ তৈরি করে। তখন আমরা কিন্তু আমাদের মতো করে জাজমেন্ট করতে থাকি বিভিন্ন জন, কেউ বলি খারাপ হয়েছে, কেউ বলে ভালো হয়েছে, কেউ বলি এটা করা উচিত, এরা তো এরকমই করে, হাজার রকম। আপনারা যখন ফেসবুকে বা অন্য কোনো সামাজিক মাধ্যমে যাবেন, আপনারা দেখবেন সেটা একেবারেই ক্লিয়ার কি হচ্ছে। তাতে করে ডিফ্রাকশন হচ্ছে, জনগণের এক একজনের এক এক ধরনের মতামত যেগুলো আছে, সেই মতামত গুলোকে আমরা ডিসকাউন্ট করছি না, আমরা বলছি না যে এটা খারাপ জিনিস, তারা খারাপ কথা বলছে। কিন্তু এটা রাষ্ট্রের জন্য খুব একটা সুবিধাজনক অবস্থা না। আপনি এটাকে শেষ পর্যন্ত কোনো সামারাইজ করতে পারবেন না, একটা পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবেন না যে এই যে এতগুলো কথা হচ্ছে, এই কথাগুলো সারমর্ম কি, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কি করতে হবে। তো সেক্ষেত্রে এটা আমরা করি কি করতে, আমরা এক ধরনের জননৈতিকতা যেটা আছে, আমরা এখানে এক ধরনের পাবলিক এথিক্স, এটা পাবলিক এথিক্স ঠিক না, এটা পপুলার এথিক্স আমরা বলি, পপুলিজমের এটা হচ্ছে একটা পার্ট। পাবলিক এথিক্স না, পাবলিক এথিক্স একটা পজিটিভ বিষয়। এটা হচ্ছে একটা পপুলারিজম বা পপুলিজমের যে একটা টেন্ডেন্সি আছে, যে জনগণের মানে একটু উস্কে দেয়া, একটু আনন্দ দেয়া, একটু বিনোদন দেয়া, এর মধ্যে হচ্ছে যেটাতে তারা বিনোদন পায় সেরকম কিছু। এইটা করতে গিয়ে কিন্তু আমরা ভয়ঙ্কর একটা অন্যায় করছি। কারণ এগুলো পাবলিক হবেই যথাসময়ে, যখন কোর্টে যাবে, কোর্টে যখন পুলিশরা বলবেন যে তার এই কাজগুলো এটা এটা বেআইনি হয়েছে, অন্যায় কাজ হয়েছে, তখন সেখানে তো কোর্ট জার্নালিস্টও থাকেন, যারা হচ্ছে তাদের মাধ্যমে সেটা যেতেই পারে এবং সেটা হয়তো আহ, বিচার ব্যবস্থা ঠিকই করে দিবে কদ্দূর পর্যন্ত এটা পাবলিশ করা যাবে, কদ্দূর পর্যন্ত যাবে না। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এই ধরনের আমরা কোনো কিছু দেখিনি যে কোনো রুলস রেগুলেশন আছে বা এগুলো কোনোভাবে প্রোটেকশনের জন্য কোনো ব্যবস্থা আমাদের করে দেওয়া আছে। তো সবশেষে আমি আরেকটা ডেট, বার্নার্ড উইলস এর 2012 এর আরেকটা বই আছে, সার্ভেলেন্স অ্যান্ড আইডেন্টিটি। এইটাও খুবই ইম্পর্টেন্ট। যারা ভাবছেন আমাদের আসলে প্রাইভেসি নিয়ে বাংলাদেশে কিভাবে চিন্তা ভাবনা করা যায়, তারা সেটা একটু দেখে নিতে পারেন। এটা ইউনাইটেড কিংডম বা ইউকে, আমাদের ব্রিটেনের উপরে যদিও লেখা, কিন্তু এটা খুব একটা ইনসাইটফুল লেখা। মূল প্রসঙ্গটা ওটাই যে পাবলিক এবং প্রাইভেট, পাবলিক ইন্টারেস্ট এবং প্রাইভেট সিকিউরিটি, দুটো বিষয়কে, এই দুটো প্রপঞ্চকে, দুটো ফেনোমেনাকে যদি আমরা আমলে নেই, তাহলে আমরা একটা সভ্য জগৎ, একটা সভ্য রাষ্ট্র, একটা সভ্য সমাজের কথা চিন্তা করতে পারবো, আর নাইলে পারবো না। এবং এই দুটো এতই সহজ, পাবলিক প্রাইভেসি, আমার যে প্রাইভেট লাইফ বা অন্য কিছু আছে, একজন প্রাইভেসি রাইট যেটা আছে, সেই প্রাইভেসি রাইটটা রক্ষা করা রাষ্ট্রের অত্যাবশ্যক দায়িত্ব, এটা নষ্ট করে দেয়া না। রাষ্ট্র যদি নিজেই সেই কর্মকাণ্ডের মধ্যে চলে আসে, তাহলে রাষ্ট্রকে আমাদের অবশ্যই কোশ্চেন করতে হবে, বলতে হবে এবং তাদের জানাতে হবে যে ভুল হচ্ছে, এটা করা যাবে না। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমি কায়ুম ভাই থেকে শোনার অপেক্ষায় আছি, এটার লিগ্যাল কনসিকুয়েন্স এবং লিগ্যাল দিকগুলো কিভাবে ল এটাকে হ্যান্ডেল করে। স্যারকে ধন্যবাদ আমাদের আসলে শুরুতে একটা দারুণ ভূমিকা দেওয়ার জন্য। বিশেষ করে হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা কিংবা প্রাইভেসি বলতে আসলে কি বুঝি, এইটার বর্তমানে দেশীয় কিংবা বৈশ্বিক প্রেক্ষাপটটা কি, সবচেয়ে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা হয়েছে যে প্রচলিত কিছু মত দ্বিমত কিংবা কি কি ডিসকোর্স চালু আছে একদম হিউম্যান রাইটস ডিক্লারেশন থেকে শুরু করে একদম সাম্প্রতিক সময়ের ইয়ে নিয়ে। তো স্যার যেখানে শেষ করছেন এখান থেকে আমরা আলাপটা শুরু করি এখন।
এটা হচ্ছে আমরা কাইম ভাইয়ের কাছে যাবো, যেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি যে জায়গাটা এসে আমরা ধাক্কা খাচ্ছি, এটা হইতেছে যে কোনো ঘটনার পরেই আসলে এটা ধরেন ওই আমাদের যে একটা মনোভঙ্গি আছে, যাই আইনি তাই নৈতিক, যা বেআইনি তাই অনৈতিক, এরকম একটা সরলীকরণ আছে আমাদের মধ্যে। তো সেই জায়গা থেকে ধরুন আমি যদি বলি যে হচ্ছে ভাই, আমাদের সংবিধান কিংবা আমাদের আইনি কাঠামো আহ আমাদের এই ব্যক্তিগত কিংবা প্রাইভেসি রক্ষায় কি কি সুরক্ষা দেয়, কিংবা আদৌ এইটাকে কি মৌলিক অধিকার হিসেবে সংরক্ষিত করা আছে কিনা। যদিও আমাদের এখানে অনেকে 43 নম্বর অনুচ্ছেদের কথা খুব সম্ভব বলেন, যে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ে গোপন রক্ষার অধিকার আছে। যদিও এখানে আমি যতদূর জানি যে ভাই এখানে অনেকগুলো সাপেক্ষ সহকারী এটা বলা আছে। তো বিশেষ করে স্যারও যেটা বলছেন আমাদের একটু আগে, যে হচ্ছে জনশৃঙ্খলা কিংবা এই শব্দগুলো, আমরা জানি যে এখানে এই শব্দগুলো খুব অস্পষ্ট আকারে ইউজ করা হয়। সেই জায়গা থেকে আমরা এখন কাইয়ুম ভাইয়ের কাছে যাব, আমরা কাইয়ুম ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের এই ব্যক্তিগত ইয়েতে আমাদের বাংলাদেশ রাষ্ট্র, স্পেসিফিক্যালি বাংলাদেশ রাষ্ট্র, তার সংবিধান, তার আইন, তার আইনি কাঠামো আমাদের কি ধরনের সুরক্ষা দেয়, কিংবা হচ্ছে আদৌ এটাকে কি মৌলিক অধিকার হিসেবে সে মানে কি না। এই জায়গা থেকে আমি কাইয়ুম ভাইকে ওনার আলাপ শুরু করার জন্য বলবো। কাইয়ুম ভাই। ধন্যবাদ মুন্না, কিন্তু তার আগে আসলে হেলাল মহিউদ্দিনকে ধন্যবাদ জানাতে চাই। শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, শুনতে পাচ্ছি স্পষ্ট। হেলাল মহিউদ্দিন তো আমি যদিও আশা করতেছিলাম যে হেলাল মহিউদ্দিন অনেক বেশি নৃতাত্ত্বিক জায়গা থেকে কথা বলবে, কিন্তু আমি আসলে মানে আমার মনে হচ্ছিল যে খুব ঝানু অ্যাডভোকেটের মতো কথা বলছেন আর কি। বিশেষত ইন্টেনশন কিংবা আসলে অ্যাক্সিডেন্ট, এগুলির পার্থক্য যখন আসলে নির্ধারণ করে কথা বলছিল, এটা অনেকটা অ্যাডভোকেটদের জুরিসডিকশন মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই খুবই ভালো অ্যাডভোকেটের মতো কথা বলছে। তো ধন্যবাদ। আমার অনেকগুলো জিনিস ওর কাছ থেকেও জানা হয়েছে, ওনার কাছ থেকেও জানা হয়েছে। আমি দুইটা বিষয়ে কথা বলবো। তার আগে আমাদের এখানে যেহেতু আমরা বাংলাদেশে বসেই কথাটা বলছি এবং বাংলাদেশের বাস্তবতার মধ্যে কথাটা বলছি, আমার মনে হয় যে এইখানে আমার খুব প্রাথমিক দুইটা কথা একটু ফুটনোট আকারে আগে বলে রাখতে চাই। এর একটা হচ্ছে যে আসলে হেলাল মহিউদ্দিন যেটা বারবার বলার চেষ্টা করেছে, যে আমরা একটা জিনিসকে খুব সরলীকরণ করি কিংবা গুলায় ফেলি আর কি। আমরা রাষ্ট্রের কাছ থেকে যেরকম আসলে, যেটা রাষ্ট্রের কাছ থেকে মানুষের নাগরিকের অধিকার হচ্ছে, পাওনাটা হচ্ছে তার ট্রান্সপারেন্সি। রাষ্ট্র ট্রান্সপারেন্ট হবে, রাষ্ট্রের সমস্ত জিনিস আমি জানতে পারবো, তার জন্য আসলে রাইট টু ইনফরমেশন একটা আসলে থাকে। আমাদের এখানে নতুন চালু হয়েছে, কিন্তু এটা থাকে। যে সমস্ত দেশকে আমরা এমনিতে উন্নত দেশ বলি, যেগুলিকে সভ্য দেশ বলি, সেই সমস্ত রাষ্ট্রের যে কাঠামো কিংবা তার যে আসলে জায়গাগুলিকে আমরা, যেগুলিকে এইখানেও আসলে আমরা মডেল হিসেবে পেতে চাই কিংবা যেগুলি চাই, সেখানে হচ্ছে যে রাষ্ট্র ট্রান্সপারেন্ট হবে। রাষ্ট্র কি করছে নাগরিক হিসাবে আমি এটা জানতে চাইতে পারবো এবং এটা আমি জানতে পারবো। এবং এর উল্টা দিকে হচ্ছে আমার প্রাইভেসির জায়গাটা হচ্ছে সিকিউর থাকবে, যেটা আসলে বলছিলেন হেলাল মহিউদ্দিন, বারবার বলছিলেন যে এইখানে আসলে আমি সিকিউর, আমার প্রাইভেসিটা আসলে কেউ লঙ্ঘন করতে পারবে না। যদি না আমার প্রাইভেসি কেউ লঙ্ঘন করতে পারবে না, ইভেন এটা আনইথিক্যাল হলেও পারবে না। আমাদের বাংলাদেশে যদি ধরি, আমাদের বাংলাদেশের আইন কানুনের কলোনিয়াল ক্যারেক্টারের কথা নিয়ে আমরা অনেক সমালোচনা করি। তার মধ্যেও যদি ধরি আমি, যে দুইটা অ্যাডাল্ট মানুষ তাদের কনসেনসাসের ভিত্তিতে কনসেন্টিয়াস হয়ে যদি তারা যে ধরনের আসলে লাইফ লিড করে, যদি সেইখানে কি আসলে এইটা মরাল কি ইমোরাল, এটা ইথিক্যাল কি আনইথিক্যাল, এই জায়গা থেকে কি রাষ্ট্র তাদেরকে কোনো কথা বলতে পারে? রাষ্ট্রকে এখানে কেউ লিভ টুগেদার করলে তাকে ঠেকাইতে পারে? রাষ্ট্র পারে না, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রের কাছে ওই অধিকার নাই। তার মানে হচ্ছে যে আমাদের সোসাইটিতে আসলে যেগুলিকে আমরা চরিত্র বলি, যেগুলিকে আমরা মরাল জায়গার সবচেয়ে সেন্সিটিভ জায়গা ধরি, যে যৌন নৈতিকতাকে আমরা সবচেয়ে বড় নৈতিকতা হিসেবে ধরি, সেই জায়গাটা পর্যন্ত কিন্তু আমরা সিকিউরড ইন দ্য আই অফ ল। এইটাতে যদি কেউ এফেক্টেড হয়, আমি যদি মেরিড হই, আমার যদি আসলে এইটা আসলে, কিংবা আমার পার্টনার যদি মেরিড হয়, এরকম যদি হয়, তাইলে সেখানে কারো অ্যাগ্রিভড হওয়ার আছে।
এবং তিনি আসতে পারেন মামলা নিয়ে। আমাদের দেশে ধরেন দুই ধরনের মামলা হয়, কোনো কোনো মামলায় আসলে রাষ্ট্র নিজে বাদী হয়, আমি নিজে বাদী হওয়ার পরেও আমার যদি খুনের মামলায় যদি আমি যাই, আমি ধরেন ইনফরমেন্ট, আমি খুনের মামলা করতে গেলে সেই মামলার দায় দায়িত্বকার রাষ্ট্রের। কিন্তু আমার ওয়াইফ আসলে কারোর সাথে পরকীয়া করে এই মামলা যদি আমি করতে যাই, সেখানে কি, সেখানে এটা আমার পার্সোনাল গ্রিভান্স এবং এই মামলা আমার নিজস্ব। রাষ্ট্র এখানে নাক গলাইতে আসার কোনো জায়গা নাই তার, কারণ রাষ্ট্রের ওইখানে অ্যাগ্রিভড হওয়ার কোনো পথ নাই। এইটুকু আইনি ধারাবাহিকতা, এইটুকু আইনি অধিকার এখানকার মানুষ কিন্তু অনেক আগে থেকে, এমনকি কলোনিয়াল সোসাইটি থেকে ভোগ করে আসছে। সেই জায়গাগুলিকে সাংঘাতিকভাবে এইখানে এই কিছুদিন যাবৎ সার্ভেলেন্সের নামে, বিভিন্ন নামে এবং পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে সেই জায়গাগুলিকে একভাবে ব্যবহার করা হচ্ছে। এইটা হচ্ছে একটা ফুটনোট, যেটা আইনের সাথে মরালিটির যে পার্থক্য, ইথিক্স এবং আইনের সাথে যেটা আসলে মুন্না বলতেছিল যে যেটা মরাল সেটা, যেটা ইমরাল সেটা অপরাধ, এরকম না। আসলে অপরাধ হচ্ছে এরকম একটা জিনিস, আমি সমাজ নিয়ে আলাপটা হয়তো আর একটু পরে আসবো। আমি যেটা বলতে চাই, অপরাধ হচ্ছে এরকম একটা জিনিস যেটা কোনো ব্যক্তির প্রতি হইতে পারে, কোনো রাষ্ট্রের প্রতি হইতে পারে। রাষ্ট্রের যদি আমি ক্ষতি করতে যাই, রাষ্ট্র সেখানে অ্যাগ্রিভ হইতে পারে। আমি যদি কোনো ব্যক্তির প্রতি তার যদি কোনো ক্ষতি করি, তাহলে ব্যক্তির প্রতি আমার অপরাধ হইতে পারে। অপরাধ হচ্ছে মানুষের আচরণের একটা লিমিট নির্ধারণ করে দেয়, যে তুমি এইটুকু পর্যন্ত আসলে করতে পারো, এরপরে আসলে যদি তুমি যাও সেটা আসলে তোমার জন্য ঠিক হবে না। মানুষ এইটা যে আসলে আইন যে বানানো হয়, আইন কখনোই তো আসলে কোনো একটা অন্য জায়গা থেকে বানানো হয় না। আইন সাধারণভাবে কাণ্ডজ্ঞানের জায়গা থেকে বানানো হয়, আইনের আলাদা কোনো জুরিসপ্রুডেন্স লাগে না। আইনের সবচেয়ে বড় জুরিসপ্রুডেন্স হচ্ছে কাণ্ডজ্ঞান এবং মানুষের স্বাভাবিক মনোভঙ্গিতে আসলে যত দূরকে পর্যন্ত সে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে, ততদূর পর্যন্ত সোসাইটিতে আইন হিসেবে আসলে অ্যাপ্রুভড হয়। তার চাইতে বেশি দূর পর্যন্ত আইন করতে গেলে মানুষ আইনটাকে তুলে ফেলে দেয়। আইনের একটা লিমিট করে, আইন একটা লিমিট করে যে এই সোসাইটি এতদূর পর্যন্ত তোমার কাছ থেকে আসলে মানতে রাজি আছে, এরপরে যদি তুমি করো সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সেখানে যে ক্ষতিগ্রস্ত হবে সে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। রাষ্ট্র তার পক্ষে আসলে ব্যবস্থা যদি নেয়, আদালত যদি তোমাকে শাস্তি দেয়, রাষ্ট্র সেই শাস্তি কার্যকর করবে। এই হচ্ছে আইনের আসলে জুরিসপ্রুডেন্সের জায়গাটা। ক্রিমিনাল লটা যদি আমি বলি, তো প্রাইভেসির জায়গাটা হচ্ছে আসলে আমরা যেখানে বলি যে প্রাইভেসি এবং রাষ্ট্র এবং ডেমোক্রেসি, ডেমোক্রেটিক রাষ্ট্র যদি আমি ধরি, তাইলে প্রাইভেসি না থাকলে মানুষ ডেমোক্রেটিক হবে না। ডেমোক্রেটিক না হইলে সে রাষ্ট্র ডেমোক্রেটিক হবে না। এখন আমাদের এখনকার যে সোসাইটি, এটাকে যদি আমরা উন্নত সোসাইটি ধরি, আর কি সভ্য সোসাইটি ধরি, আমাদের আদিম ব্যবস্থাটাকে যদি আমরা ধরি যে আদিম ব্যবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে, তাইলে আমরা কোথায় কোথায় উন্নতি হয়েছে? আমাদের উন্নতি মানে কি? আমরা মানুষ মানে তো একটা গোষ্ঠীবদ্ধ জীব। এই গোষ্ঠীবদ্ধ জীব, গোষ্ঠীর বাইরে যখন আসছে সে সামাজিক জীব হয়েছে। সামাজিক জীব যখন আসলে হয়েছে, সামাজিক জীবের মধ্যেই তার ব্যক্তি সত্তার বিকাশ ঘটা শুরু হয়েছে। গোষ্ঠী থেকে ব্যক্তির জায়গায় আসছে যখন, তখন সে সমাজের রেশনাল জায়গাটা বের করছে, মানে সমাজের মধ্যে ব্যক্তি হিসাবে টিকে থাকার শর্ত নিয়ে সে সামাজিক হয়েছে। সে তখন গোষ্ঠীর উত্তরণ ঘটাইছে। গোষ্ঠীর মধ্যে তো ব্যক্তি থাকে না, গোষ্ঠীর মধ্যে সবাই গোষ্ঠী। গোষ্ঠী থেকে যখন সে সমাজে উত্তীর্ণ হয়েছে, তখন সে আসলে তার সামাজিক জায়গার মধ্যে ব্যক্তির স্পেসটা আমরা অ্যালাউ করছি। সমাজ একটা রেশনাল জায়গায় এসছে। ব্যক্তির যখন আসলে ব্যক্তিত্বে, ব্যক্তির জায়গাটার যখন আরো বিকাশ হয়েছে এবং সে যখন আসলে সমাজের মালিকানা, রাষ্ট্রের মালিকানা, এগুলি সে ক্লেম করার মতো জায়গায় আসছে, তখন তার প্রাইভেসির প্রয়োজন আরো বেশি হয়েছে। কিংবা সমাজ আসলে কোনটা আসলে সামাজিক, কোনটা রাষ্ট্রীয়, কোনটা আসলে ব্যক্তিগত, এই ডিমার্কেশনের জায়গায় এসছে। যেই সমাজে ব্যক্তির অধিকার যত বেশি, সেই সমাজ আসলে তত বেশি গণতান্ত্রিক কিংবা তত বেশি সভ্য। ব্যক্তির অধিকার এবং সমাজের অধিকার, ব্যক্তির অধিকার এবং রাষ্ট্রের অধিকার, এর মধ্যে যে ডায়াক্টমির কথা বলতেছিল আসলে হেলাল মহিউদ্দিন, এটার ব্যালেন্স কোথায় ছিল? আমি যত উন্নত হচ্ছি তত ব্যালেন্স হচ্ছে ব্যক্তির অধিকারের পক্ষে যাচ্ছে।
ব্যক্তির অধিকার থেকে রাষ্ট্র মানুষ বানাইছে কেন? ব্যক্তি মানুষেরা সমাজের চাইতে একটা বড় প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রকে তৈরি করছে কেন? রাষ্ট্রকে তৈরি করছে তো তার কতগুলো রাইটের সেফগার্ডের জন্য। রাষ্ট্রের কাছে যে আমরা কিছু অধিকার তার কাছে ছেড়ে দিয়েছি, আমরা যে আমাকে আসলে পরীক্ষা করার, আমাকে আসলে আমি কোনো কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ড করতে যাই কিনা, আমি কোনো রাষ্ট্রের জন্য থ্রেট হয়ে উঠতেছি কিনা, আমি পাবলিক ইন্টারেস্টের বিপক্ষে আসলে সংঘবদ্ধ হচ্ছি কিনা, এইটা তদারকি করার ক্ষমতা আমি রাষ্ট্রকে কখন দেই তো যখন হচ্ছে আমি আমার এই অধিকারটা আসলে আরো সিকিউর করতে চাই। তার মানে হচ্ছে এখানে প্রধান দিক হচ্ছে আবার ভারসাম্য হচ্ছে যে আমার জায়গাটাকে সিকিউর করার জন্য তুমি যত দূর পর্যন্ত সার্ভাইলেন্স বলো, ডিটেকশন বলো, যা কিছু তুমি করতে চাও ততদূর তুমি করতে পারো, ফর সেক অফ মাই সিকিউরিটি, ফর সেক অফ মাই প্রাইভেসি। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়কে পাল্টায় ফেলে যেটা হয়েছে, এইখানে ঘটনাটা উল্টা জায়গায় চলে গেছে। যেন রাষ্ট্রের নিজের কিছু ক্ষমতা আছে, যেন রাষ্ট্র নিজে একটা সত্তা, যেন রাষ্ট্র নিজে ব্যক্তির চাইতে বড়, যেন রাষ্ট্র নাগরিকের চাইতে বড়, এবং যেন রাষ্ট্র নাগরিকের শাসন করতে পারে। এই রকমের একটা মনস্তত্ত্ব আসলে রাষ্ট্র তৈরি করতে চায়। রাষ্ট্র মানে যারা সরকার পরিচালনা করে রাষ্ট্রের পক্ষ থেকে, তারা তৈরি করতে চায়। তারা তৈরি করে এটাকে সে উপভোগ করতে চায় এবং এর ভেতর দিয়ে সে তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, ক্ষমতাকে অসীম করতে চায়। এই ক্ষমতা অসীম এবং চিরস্থায়ী হলে তার অনেক বৈষয়িক লাভ লোকসান আছে, সেগুলি সে আদায় করতে চায়। কিন্তু রাষ্ট্র, যদি আমরা বাংলাদেশ রাষ্ট্রটার কথা বলি, আমরা 1971 সালে যে যুদ্ধ করে যে রাষ্ট্রটা বানাইলাম, পৃথিবীর ইতিহাসে তো যুদ্ধ করে রাষ্ট্র বানানো, জনযুদ্ধ করে রাষ্ট্র বানাইছে এরকম খুব বেশি রাষ্ট্র তো নাই। এশিয়ার মধ্যে তো, সাউথ ইস্ট এশিয়াতে তো আমরাই। তো আমরা যখন এই রাষ্ট্রটা বানাই, রাষ্ট্রটা যখন যুদ্ধটা আমরা শুরু করি, সেই সময় আমাদের যারা যুদ্ধটা করবে, আমাদের পিপলের কাছে তখন যারা আসলে যুদ্ধটা কল করলেন, যুদ্ধটা করার জন্য যারা জনগণকে আহ্বান করলেন, তারা তো একটা প্রমিস করেছিলেন। তারা প্রমিস করেছিলেন একটা সাম্য, একটা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র বানানো। মানবিক মর্যাদা এবং ব্যক্তিগত সুরক্ষা, মানবিক মর্যাদা এবং প্রাইভেসি, এ তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানবিক মর্যাদা, মানুষকে মর্যাদা দিতে হইলেই তাকে আসলে প্রাইভেসির রাইট, প্রাইভেসিটা এনশিওর করতে হবে। এর বাইরে মানবিক মর্যাদা বলে কিছু হইতে পারে না। এর বাইরে মানবিক মর্যাদা জিনিসটা সম্পূর্ণত বায়বীয় এবং বিপরীত একটা জিনিস হবে। তো এই দুইটা কথা বলে আমি আইনের জায়গাতে আসতে চাই, যে জায়গাটায় বলছিলাম এই দুই তিনটা জিনিস যদি আমরা মনে রাখি, যে মানুষ রাষ্ট্র বানাইছে, রাষ্ট্র তো ছিল না, আইনও মানুষ বানাইছে। আইনের এবং আইন যে বানাইছে মানুষ, আইন তো যেটা আজকে লিখছে সেটা আইন হয়ে গেছে এরকম তো না। আইনের আগে মানুষ প্রথা, কাস্টমসের ভেতর দিয়ে আসছে, সেইটাকে আরো মডিফাইড করছে, তারপরে তার উপরে কর্তৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব এটাকে বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষ তৈরি করছে। কিন্তু এ তো হিউম্যান নেচারকে ফলো করে করেই আসছে। হিউম্যান নেচারকে ফলো করে, হিউম্যান নেচারের পক্ষে, হিউম্যান ইমানসিপেশনের পক্ষে যা কিছু আসলে তার জন্য সহায়ক হইতে পারে, এই জায়গাগুলিকে এনশিওর করার জন্য যতটা সম্ভব অন্যকে ইন্টারফেয়ারেন্স করার জায়গা থেকে বিরত করার জন্য এই জিনিসগুলি করছে। আজকে যে সংবিধান দেখি, এই সংবিধান কি ছিল নাকি? এক সময় রাষ্ট্র ছিল, রাষ্ট্রের সংবিধান তো ছিল না। সংবিধান তো একটা নতুন কনসেপ্ট। যত সোসাইটি ডেভেলপ করছে, সোসাইটিতে যত ডাইমেনশন তৈরি হয়েছে, তত ডাইমেনশনে এত আসলে মানুষকে আইন করে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করতে হয়েছে। আজকে কম্পিউটার টেকনোলজি আছে বলে আমরা আসলে এক ধরনের আইনের কথা ভাবি। আজকে কি ওরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছে, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিনা সেটাও আলাদা বিতর্ক। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জায়গাটা আসলো তো হচ্ছে ডিজিটাল বিহেভিয়ার যখন আসছে তার প্রেক্ষিতে। তার আগে টেলিকমিউনিকেশন আইনটা তো এসছে হলো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আসলে টেলিকমিউনিকেশনের রেগুলেশনটা করার জন্য। তার মানে আইনটা তো তৈরি হয়ে হচ্ছে আসলে যারা ইউজার, যাদের জন্য আসলে এটা হবে, তার আসলে কি সুরক্ষা, তার কি সুবিধা, তাকে হ্যারাসমেন্টের হাত থেকে কিভাবে রক্ষা করা যাবে। প্রথমত এটা মাথায় রাখতে হবে যে এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয় আইন বানানোর জন্য। এর বিপরীত আইন যদি কেউ বানায় সেটা অন্যায্য হবে
এবং সে আইন মানুষ ফেলে দেয়, সে আইন মানুষ ফেলে দেওয়ার অধিকার রাখে। আইন বানায় মানুষের জন্য, নাগরিকের জন্য, এবং নাগরিক যখন দেখে যে আইন সে আসলে সমস্ত আইনের বৈধতার উৎস হচ্ছে মানুষের নাগরিকের সম্মতি, নাগরিকরা সম্মিলিতভাবে সম্মতি দেয় বলে সংবিধান হচ্ছে সংবিধান। নাগরিকের সম্মিলিত সম্মতির বাইরে সংবিধানের বৈধতার উৎস। অতএব এই 3-4টে জিনিস যদি আমরা মাথায় রেখে তারপর আলাপটাই ঢুকি, আমি 3 মিনিটে বাকি আলাপটা শেষ করতে চাই। একটা হচ্ছে আমাদের সংবিধানের, আমরা যেটা বলি যে আমাদের সংবিধানের একটা ভয়াবহ দিক হচ্ছে যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে যেই কতগুলি স্বপ্নের কথা সংবিধানের মধ্যে আসলে লিপিবদ্ধ করছি সুন্দর ভাষায়, এই স্বপ্নগুলি যাতে বাস্তবায়ন না হয়, এই স্বপ্নগুলি কোনোদিনই যাতে আসলে বাস্তবায়ন না হয়ে উল্টো পথে আসলে রাষ্ট্র যাতে চলে, তার ব্যবস্থাটা আমরা সংবিধানে করছি। মানে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে মোর ডেমোক্রেটিক, আর তার পাওয়ার স্ট্রাকচার হচ্ছে মোর দেন কলোনিয়াল স্ট্রাকচার। মানে বৈপরীত্য হচ্ছে এত ভয়াবহ যে কলোনির সময় কলোনির সাথে একটা সাযুজ্যপূর্ণ অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু একটা সশস্ত্র যুদ্ধের পরে যে সংবিধান আমরা বানাইছি, এটা কেন বলছি মুন্না? একটা কথা বলার জন্য শুধুমাত্র, যে আমার কলোনিয়াল আইনে একটা যেগুলিকে আসলে ব্যভিচার বলে বা অমুক বলে, সেই জায়গাটা মরাল একটা মানে একটা ইমোরাল ব্যাপার হইতে পারে। এটা লিগেলি এখন পর্যন্ত কেউ কাউকে শরিয়া আইনের সাথে এখানকার ডেমোক্রেটিক লয়ের কিংবা কলোনিয়াল লয়ের পর্যন্ত পার্থক্য হচ্ছে যে এইখানে শরিয়া আইন যেখানে একজন ব্যভিচারীকে আসলে শায়েস্তা দিতে পারে, রাষ্ট্র সেই অপরাধে কাউকে শায়েস্তা দিতে পারে না, রাষ্ট্র সেটা ইনিশিয়েট করতে পারে না, রাষ্ট্রের সেটা আসলে লুক আফটার করার জন্য সে কোনো ধরনের এমনকি ডিটেকশনের কোনো ব্যবস্থা নিতে পারে। এই যে জায়গাটা ছিল, এই জায়গা থেকে তুমি আজকে আসছো এমন একটা জায়গায় যে পরিমণিকে তুমি এক্সাম্পল হিসেবে নিতে হচ্ছে, যে আসলে যাকে গ্রেফতার করার সময় একটা এমবেড মানে ইয়ের মতো যে বোমা ফেলানোর জন্য আসলে মার্কিনীরা ইরাকে বোমা ফেলায় সারা দুনিয়াকে ভয় দেখানোর জন্য যে সাংবাদিকতা চালু করছে, সেই সাংবাদিকতা আমরা দেখলাম যে পরিমণির মতো একটা বালিকার বাসা রেড করার জন্য যাকে পুলিশের যে কোনো একজন অফিসার কল করলে যে যাইতে বাধ্য, ইন্টারোগেশন ফেস করতে বাধ্য, যে কোনো ধরনের লিগ্যাল প্রসিডিওর ফলো করতে বাধ্য, এইরকম একজন মানুষকে গ্রেফতার করার জন্য জঙ্গিদেরকে যেইভাবে আসলে, এবং জঙ্গিদের জন্য যেই ধরনের বাহিনী আমাদের করা হলো, এলিট ফোর্স করা হলো, যাদের দায়িত্ব হচ্ছে পুলিশি কাজের বাইরে এই ধরনের মানে অপরাধ যারা করতে চায়, যাদেরকে জঙ্গি বলে এখন প্রচলিত ভাষায়, সেই সমস্ত টেরোরিস্টদের ফেস করার জন্য যে বাহিনীদের স্পেশালাইজড বাহিনী হিসেবে দাঁড় করানো হলো, তাদেরকে ইউজ করা হলো এবং এটা দেখানো হলো। তো এইটার ভেতর দিয়ে অন্যান্য যে দিকগুলি, এটা আসলে হেলাল মহিউদ্দিন বলছে, আমি ওই দিকগুলোর কথা বলতে চাই না। আমি বলতে চাই যে রাষ্ট্র প্রকাশ্যে আইন ভঙ্গ করে, আইন ভঙ্গ করার যে তার অধিকার আছে, কিংবা আইন ভঙ্গ করলে যে তাকে কেউ কিছু করতে পারে না, সেই ভয়টা সে ছড়াইতে চাইছে। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ না। রাষ্ট্র পরিচালনার যে আকাঙ্ক্ষা আসলে সংবিধানে লেখা হয়েছিল, এর সাথে সঙ্গতিপূর্ণ না। কিন্তু মৌলিক অধিকারের যে 43-এর কথা বলা আছে, 43-এ অন্যান্য অনেকগুলো অব্লিগেশনের বাইরে একটা হচ্ছে, এমনকি এরকম শব্দ আছে যে জনসাধারণের নৈতিকতার বোধের সাথে পরিপন্থী, নৈতিকতার বোধের পরিপন্থী জিনিসকে সে আইন করতে পারবে। কোনোভাবে কলোনিয়াল রাষ্ট্র যেটা পারে নাই, পাকিস্তান রাষ্ট্র যেটা করার কথা ভাবে নাই, বাংলাদেশ রাষ্ট্র মৌলিক অধিকার চ্যাপ্টারের মধ্যে মানুষের যোগাযোগের অধিকারের ভেতরে এই জিনিসটাকে তারা ইনসার্ট করেছে, এবং এটা করেছে মৌলিক অধিকারের নামে। যারা করেছে তার বহু আগে 48 সালে ওই যে আমাদের বলছে যে পৃথিবী একটা একাধিক ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে শিখছিল যে মানুষের অধিকার, মানুষের প্রাইভেসির অধিকার হচ্ছে তার মৌলিক অধিকার, মানবাধিকার, এটাকে আসলে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, কোনো কন্ডিশন রেখে না। মানবাধিকারের
সার্বজনীন মানবাধিকারের বা আসলে ইন্টারন্যাশনাল আমাদের যেটা বলি যে জাতিসংঘের এই মানবাধিকার ঘোষণার সাথে বাংলাদেশের মৌলিক অধিকারের পার্থক্য হচ্ছে ওই জায়গায় যে ওইখানকার রাইট গুলি যেগুলির কথা বলছে সেগুলিকে তারা আসলে বলছে যে এগুলি হচ্ছে নিরঙ্কুশ, অ্যাবসলিউট রাইট। কিন্তু আমাদের এখানে যেগুলিকে মৌলিক শব্দটা ব্যবহার করে বলছে মৌলিক অধিকার, এটা হাস্যকর যারা বাংলা একটু জানে, যে মৌলিক অধিকার হচ্ছে অন্য অধিকারের শর্ত সাপেক্ষে, মৌলিক অধিকার হচ্ছে অন্য জিনিসের সাপেক্ষে। সেই জিনিস কিভাবে মৌলিক হয় আমার মাথায় আনিসুজ্জামান কিভাবে এটাকে বাংলা করছেন আমি আমি জানি না, আমি বুঝতে পারি না বাংলার এই জায়গাগুলি বুঝতে পারি না। যখন আমি বুঝতে পারি না রিপাবলিকের বাংলা কিভাবে আসলে গণপ্রজাতন্ত্র, তখন আমি বুঝতে পারি না আসলে লোকাল গভর্নমেন্টের বাংলা কিভাবে স্থানীয় শাসন হয়। এগুলির মধ্যে অন্য ষড়যন্ত্র আছে, সেটা আলাদা, আমি এখানে এখন যাচ্ছি না। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের সংবিধান মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ, আমাদের সংবিধানের মৌলিক অধিকার চ্যাপ্টার মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ। কিন্তু এই ত্রুটিপূর্ণ বলে এটা অ্যাবাভ সিটিজেন হতে পারে না। এইটা ত্রুটিপূর্ণ কিংবা এটা শুদ্ধ, এই জন্য এটা অ্যাবাভ দ্য সিটিজেন, অ্যাবাভ দ্য রাইট অফ সিটিজেন, অ্যাবাভ দ্য রাইট অফ আসলে ন্যায্যতা, এটা হইতে পারে। ন্যায্যতার বিপরীতে কোনো আইন আসলে পৃথিবীতে থাকতে পারে। ন্যায্যতার বিপরীতে আসলে কোনো ধরনের আইন, এটা সংবিধানেই থাকুক আর এটা আদালতেই থাকুক আর এটা আইনের কোডেই থাকুক, এইটাকে আইন বলার কোনো জায়গা নাই। এইটা হচ্ছে জবরদস্তি করার জন্য রাষ্ট্রীয় এক ধরনের অনুমোদন নেওয়ার একটা মেশিনারি টুল হইতে পারে। কিন্তু মানুষ আইন বলতে, হাজার বছর ধরে আইন বলতে যে কনসেপ্টটা মানুষের মাথার মধ্যে নিয়েছে, আইনকে যেভাবে সে আসলে মরালিটির সাথে ন্যায্যতার সাথে আসলে গুলায় ব্যবহার করা শিখছে, সেই জায়গার সাথে এই আইনগুলির কোনো সম্পর্ক নাই, বিপরীত। এইটা একটা। আরেকটা কথা বলে আমি তার শেষ করবো আপনার কথাটা। আরেকটা জায়গা হচ্ছে এরকম, এমন কি আজকের যায় কয়দিন আগে, এখনো 2021 সাল পর্যন্ত টেলিযোগাযোগ আইন যেটাকে ধরো করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে, সেই টেলিযোগাযোগ আইনে অন্তত টেলিযোগাযোগ কমিশনের কাছে দুইটা দায়িত্ব দেওয়া আছে। তাকে বলা আছে যে কেউ কারোর টেলিফোনে আড়ি পাততে পারবে না, কেউ কারোর টেলিফোনে আড়ি পাততে পারবে না। এটা 74 বা কততে বলা আছে। 97 এটার একটা এক্সেপশন আছে, 97 এর কত একটা এক্সেপশন দিছে যে কারা পারবে, যেটার কথা বলছে আসলে হেলাল মুহিউদ্দিন, যে ওই আইনটার মধ্যে সরকার বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলছে। কারা এটা? এনএসআই, ডিজিএফআই, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের এইরকম জিনিসগুলি যখন নিরাপত্তা কিংবা শৃঙ্খলা যখন হুমকির মধ্যে পড়বে, সেইটা যদি তারা আসলে মনে করে, তাইলে আসলে সরকারের অনুমতি নিয়ে, তার মানে হচ্ছে হোম মিনিস্ট্রির অনুমতি নিয়ে তারা কারো জিনিসটা আড়ি পাততে পারে। কিন্তু সে কি আসলে লিক করতে পারে? আড়ি আমি পাততে পারলাম, ধরে নিলাম যে আমি আড়ি পাততে পারি, আমাকে মনে করা হলো যে আমি একজন জঙ্গিদের মদতদাতা, পৃষ্ঠপোষক ইত্যাদি, আমার ফোন আড়ি পাত। কোন বিষয় পর্যন্ত তার আড়ি পাতা প্রাসঙ্গিক? আড়ি পাতা প্রাসঙ্গিক হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা পর্যন্ত। আমি কার সাথে আসলে প্রেম করি, এটা কি তার প্রাসঙ্গিক? এটা কি এনএসআই দেখবে, ডিজিএফআই দেখবে, এটা এখানকার এলিট ফোর্স দেখবে? এইটা তার আসলে এইটা দেখলো সে, এটা দেখে সে আসলে লিক করতে পারে যাতে আমার সন্তানের, আমার প্রতি তার শ্রদ্ধা নষ্ট হয়ে যাইতে পারে। এটা দেখে কি আসলে মানুষকে সে বলতে পারে যে সোসাইটিতে এরকম, সোসাইটি ভেঙে পড়তে পারে, সোসাইটিতে এত বেশি এরকম ঘটনা ঘটতেছে, এটাকে সে পাবলিক করতে পারে যাতে আসলে সোসাইটির যে মরালিটি যে জায়গার উপরে দাঁড়ায় সোসাইটি, সে মরাল বলো, ইথিক্স বলো, সেটাকে আসলে সে নষ্ট করে দিতে পারে, সোসাইটির ফ্যাব্রিক্স সে ভাঙিয়ে দিতে পারে। এই জন্য কি সে আসলে রাষ্ট্রযন্ত্রের যেগুলি আমার পেইড, যেগুলির জন্য আমি পে করি, যেগুলিকে পোষার জন্য আমি টাকা দেই, যেগুলিকে আসলে ব্যবহারের জন্য আমি টাকা দেই, যাদের বসার জন্য আমি টাকা দেই, সেই জিনিসগুলি কি সে আসলে ব্যবহার করতে পারে? কোনো অজুহাতেই বাংলাদেশের কোনো আইনও আসলে তাকে এটা লিক করার অধিকার দেয় না। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এটা অনবরত করে।
বাংলাদেশ রাষ্ট্র কেন অনবরত করে? আমাদের ওই যে অরূপ রাহি একটা খুব চমৎকার কথা বলে, কারণ বাংলাদেশের আইন তার মা বাবার হাত ধরে নাকি চলে। ও বলে যে আইন খুব ভালো ছেলে, ও তার আব্বু আম্মুর হাত ধরে চলে। কারণ এইখানে কোন আইনটা বাস্তবায়ন হবে, কোন আইনটা বাস্তবায়ন হবে না, কোন আইনটা কার্যকর হবে এবং কোন আইনটা কার্যকর হবে না, কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে এবং এখানকার অনেকগুলি আইনের মাধ্যমে, কলোনিয়াল যে সমস্ত আইন ছিল সেই সমস্ত আইনের মাধ্যমে এটা নির্ধারণ করার ক্ষমতা তখন বড়লাটের কাছে ছিল ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এটা প্রেসিডেন্ট অথবা মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে ছিল, বাংলাদেশ আমলে এটা কখনো প্রধানমন্ত্রীর কাছে, কখনো প্রেসিডেন্টের কাছে, কখনো মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে, সরকার প্রধান যিনি হন তার কাছে চলে যায় এবং তিনি আসলে কোনোভাবে কোথাও জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে যা কিছু আমার চোখে বেআইনি মনে হয়, যা কিছু আইনের বই অনুযায়ী বেআইনি মনে হয়, যা কিছু তোমার আলোচনার মধ্যে বেআইনি মনে হয়, সে বেআইনি কার্যক্রমকে তুমি আইনি প্রতিষ্ঠান দিয়ে প্রতিরোধ করতে পারো না। আইনি প্রতিষ্ঠান দিয়ে যখন প্রতিরোধ করতে পারো না, তখন সমস্ত আইনটা হয়ে যায় হচ্ছে একটা আই ওয়াশ করার আরেকটা টুলস। এই আইন, এই সংবিধান, এই আদালত তখন হয়ে যায় কারো না কারো ইচ্ছা পূরণের, কাউকে আইনের নামে শাস্তি দেওয়ার, কাউকে বেআইনি ভাবে শাস্তি দেওয়ার একটা টুলস হিসাবে তখন এগুলি ব্যবহৃত হয়। বাংলাদেশ রাষ্ট্র এর জন্য আসলে মানুষ প্রতিষ্ঠা করে নাই। বাংলাদেশের রাষ্ট্র মানুষ যেভাবে প্রতিষ্ঠা করছিল, যে আকাঙ্ক্ষা থেকে প্রতিষ্ঠা করছিল, সে আকাঙ্ক্ষার কথা আমাদেরকে গত 50 বছর ধরে ক্রমাগত ভুলাই দেওয়ার চেষ্টা করেছে এবং ভুলাই দিয়ে ওরা আমাদের কাছে আসলে হেলাল মহিউদ্দিনের ওই কথাটা বলে আমি কথাটা শেষ করব, যে ওই যে মিডিয়া যেগুলি আসলে আমাদের মনস্তত্ত্ব তৈরি করার কথা, ওই মিডিয়া দিয়ে আমাদের ভোলানো হয়েছে। আমাদের ভোলানো হয় আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, আমাদের ভোলানো হয় যে আসলে ব্যক্তির প্রাইভেসির অধিকার থাকবে কিনা, আমাদের ভোলানো হয় আমাদের ব্যক্তির আসলে জীবিত থাকার, ব্যক্তির আসলে নিরাপত্তার অধিকার থাকবে কিনা। এগুলি ভুলাই দিয়ে আমাদেরকে বলা হয়, আমাদের পণ্ডিতরা লেখে যে আসলে অমুক কবরস্থানটাকে আসলে ডিএনএ টেস্ট করে আমাদের দেখতে হবে যে আসলে আছে কিনা, এই তর্কটা এইভাবে শেষ করতে হবে। এই রকমের পালিত, এই রকমের পোষা বুদ্ধিজীবী বাংলাদেশে আছে এবং তাদের জন্য মিডিয়া আছে এবং সেই মিডিয়াগুলি দিয়ে 50 বছর আগে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে স্পিড তৈরি হয়েছিল, যে আত্মোৎসর্গ করার যে মনোবৃত্তি তৈরি হয়েছিল, সেইখান থেকে তাকে ঘুরাইতে 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 আজকে একটা হিংস্র, প্রায় ইতরের পর্যায়ে আমাদেরকে নামায় আনা হয়েছে। আমরা এখন যখন একজনকে রাষ্ট্র নিপীড়ন করে, আমি যে নিপীড়ন করতে পারি না, আমি যে পীড়িত, আমি অন্য কাউকে নিপীড়িত হইতে দেখলে আনন্দে আসলে, বিকৃত আনন্দে আসলে আমি ওই নিপীড়নের পক্ষে দাঁড়াই। আমাদেরকে মানুষ হিসাবে একটা ইতরের চাইতে নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে 50 বছর ধরে এবং এটা নিয়ে যাওয়ার জন্য এই রাষ্ট্র এবং আইন কানুনকে ব্যবহার করা হয়েছে। অতএব এগুলিকে নতুন করে গড়ে তোলা ছাড়া, হেলাল মহিউদ্দিন যেটা বলছে, এই আলাপ আমাদের বারবার করতে হবে যে প্রত্যেকটা জায়গাকে আসলে আমাদের নতুন করে ভাবা ছাড়া, নতুন করে আসলে চিন্তা করা ছাড়া এবং খুবই প্রাথমিকভাবে জিনিসগুলিকে বোঝা ছাড়া আমাদের পক্ষে আর সম্ভব না। কারণ একটা সময় পর্যন্ত আমরা প্রাথমিক আলাপ করতাম না, আমরা মনে করতাম মানুষ এগুলি জানে, মানুষকে ওরা ভুলাই দিতে পারছে, প্রাথমিক জিনিসগুলি পর্যন্ত ভুলাই দিতে পারছে। তো ধন্যবাদ, আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে নিলাম, আমি সরি। আমি জানি না তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি কিনা। ভাই, আমার মনে হয় যে আমরা আসলে যে ধরনের আলাপ শুরু করছিলাম, আমাদের আজকের ইয়েটা ছিল এরকম যে খুব ফ্রি টপিক। শুনতে পাচ্ছি না তোমাকে, তুমি আনমিউট করো। শোনা যায় এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা আসলে আজকের টপিকটা রাখছিলাম যে ফ্রি টপিক। শোনা যাচ্ছে না কাইয়ুম ভাই, আপনার বোধহয় স্পিকার বন্ধ করা আছে। আপনার স্পিকার হয়তো, আমি শুনতে পাচ্ছি মুন্নাকে। কাইয়ুম ভাই, এখন শোনা যায়? আচ্ছা, আমরা কাইয়ুম ভাই মেবি একটু ডিসকানেক্ট হয়েছেন, দেখি আবার উনি জয়েন করবেন আশা করি আমাদের সাথে। তো আজকে আমাদের টপিকটা ছিল একটু ফ্রি টপিক। ফ্রি টপিক ওই অর্থে যে আমরা আসলে খুব একটা কোয়েশ্চন দিই, মানে এই আলোচনাটা যেহেতু বাংলাদেশে, আমার যতদূর ধারণা যে আমরা
একদম প্রাইমারি লেভেলে আলাপ শুরু করছি। তো আজকে যেন আমাদের সাথে দুজনই এক্সপার্ট আছিলেন, যেন আলাপগুলো যত বিস্তৃত করা যায়, যত লম্বা হয় আমাদের সবার জন্যই ভালো। কারণ অনেকগুলো আলাপই আছে একদমই আমাদের জন্য নতুন, ওই অর্থে আসলে এখানে এই আলাপগুলো হয় না। তো এইটা ছিল আমাদের প্রথম ইয়েটা। এখন আমরা হচ্ছে খুব ছোট করে আমাদের লাস্টের প্রশ্ন উত্তর পর্বটা সেরে নেবো, যদি আমাদের যে তার যে সময়ের সীমা নিয়ে নামছিলাম সেখান থেকে আসলে অনেক বেশি সময় লাগছে। বাট আলাপটা দারুণ ছিল। কাইম ভাই বিশেষ করে আমাদেরকে পুরো আইনের, মানে একদম আইনের হিস্ট্রি থেকে শুরু করে বাংলাদেশের আইনের হিস্ট্রি, তো তিনি কাইম ভাই যে কয়েকটা পয়েন্ট আমাদেরকে বের করে, যদি উনি ধারা উপধারা ধরে ধরে আলোচনা করেন নাই, যেটা খানিকটা আমি আশা করছিলাম, কিন্তু কাইম ভাই কয়েকটা জিনিস দেখাইতে পারছেন। যেমন হচ্ছেন যে প্রথমত আমাদের এখানে যে ধারায় হচ্ছে বলা হয় গোপন রক্ষার অধিকার আছে, সেখানে আসলে প্রচুর সাপেক্ষ। এমনকি কাইম ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি যে সামাজিক নৈতিকতা নামে ওইটার একটা বাধ্যবাধকতা আছে, ওইটা সাপেক্ষে জুড়ে দেয়া আছে। দ্বিতীয়ত উনি আরেকটা জিনিস বলতেছেন যে হচ্ছে বিদ্যমান যে কাঠামো, এটা হচ্ছে কলোনিয়াল যে আইনটা ছিল সেটা থেকেও আরো খারাপ। তৃতীয়ত রাষ্ট্র যদি আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে, তাহলে বর্তমান কাঠামোতে আমাকে আসলে এটা সুরক্ষার খুব একটা উপায় নেই। এই হচ্ছে কাইম ভাইয়ের আপাতত আমি যতদূর বুঝছি, যদিও কাইম ভাই আসলে ধারা উপধারা নিয়ে খুব একটা আলোচনা করে নাই, ওভারঅল এটার পুরোটা একটা রাজনীতি নিয়ে উনি আলোচনা করছেন। আমি হচ্ছে এখন 5 মিনিট করে হেলাল মহিউদ্দিন স্যারের কাছে 2বার আসবো, আর আমাদের কাইম ভাইয়ের কাছে আবার 2বার যাবো, দেখি ভাইদের মধ্যে কানেক্ট হন। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে কাইম ভাই তুলছিলেন, এখান থেকে আমি বলি যে কাইম ভাই একটা জায়গায় বলছিলেন যে হচ্ছে ডেমোক্রেসির সাথে এই প্রাইভেসির সম্পর্কটা। তো আমরা ডেমোক্রেসিকে যদি আমি এখান থেকে হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে বুঝি, একটা পদ্ধতি কিংবা একটা বিভিন্ন ইনস্টিটিউশন থাকবে, সেখানে যে ইনস্টিটিউশন গুলো হচ্ছে নাগরিকের অধিকার কিংবা হচ্ছে মেজরিটিয়ানসের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা হিসেবে মাইনরিটি রক্ষা করবে, এই অর্থে যদি আমি ডেমোক্রেসিকে বুঝি, তাহলে এই ডেমোক্রেসির সাথে প্রাইভেসির সম্পর্কটা কোন জায়গায়, কিংবা কেন আমার একটা ডেমোক্রেটিক সোসাইটি কিংবা ডেমোক্রেটিক স্টেটের জন্য আসলে প্রাইভেসিটা দরকার, ব্যক্তির গোপনীয়তা, এটা যদি স্যার আমাদেরকে, যদি এটা হয়তো একটু লম্বা প্রশ্ন, কিন্তু স্যার যদি এটা একটু আমাদেরকে সংক্ষেপে বলতেন 5 মিনিটের মধ্যে, যদি সম্ভব হয়। হ্যাঁ, ধন্যবাদ মুন্না। না, আসলে এটা সংক্ষেপে বলা সম্ভব, খুবই সম্ভব। গণতন্ত্র, আমরা ডেমোক্রেসির কথা যেটা বলছি সেটা হচ্ছে বেশিরভাগের মতামত, এই তো এটার একেবারে গোড়ায় ফান্ডামেন্টাল যে জায়গাটা আছে, আমরা যখন ভোট দিতে যাচ্ছি, গোপন ভোট কেন গোপন ভোট হচ্ছে? আমরা তো প্রকাশ্য দিতে পারতাম। এই যে গোপন, আমার ভোটটা গোপন, আমি একটা বুথে যাচ্ছি, সেখানে আমি কাকে ভোট দিচ্ছি কেউ দেখতে পাচ্ছে না। গণতন্ত্র আমাদের সবার কথা যখন বলতে যাচ্ছে, আমি ভোট দিতে যাচ্ছি, এই ভোটটা আমাকে গোপনে কেন দিতে হচ্ছে, আমি গোপন কেন করি? এটাই তো প্রাইভেসির মূল কথা, মূল শর্ত। তাহলে গণতন্ত্রের সাথে প্রাইভেসি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ একবারে শুরুতেই আমি দেখাচ্ছি যে আমি গোপন ভোট দিচ্ছি। তো প্রথম কথা গেল সেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। যেহেতু জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ তো হচ্ছে কালেকটিভ অফ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি, ব্যক্তিই ক্ষমতার উৎস। জনগণ মানে ব্যক্তি, অনেক ব্যক্তি। তো জনগণ যেহেতু ক্ষমতার উৎস, তারা যথেষ্ট ক্ষমতাবান, তারাই সবকিছু ডিকটেট করবেন, তারাই সবকিছু জানাবেন, এবং সেই কারণে তাদের কথা শুনবে রাষ্ট্র। ডেমোক্রেটিক রাষ্ট্র তাদের কথা শুনে তাদের মন মতো, তাদের মর্জি মতো, তাদের ভালোর জন্য যা কিছু হয় সেগুলো করবে। এই দায়িত্বটা দেওয়া হচ্ছে রাষ্ট্রকে। রাষ্ট্র তাদের উপর খবরদারি করবে, নজরদারি করবে, বা তাদেরকে ইন্টিমিডেট করবে, তাকে ভয় দেখাবে, এটার জন্য তো না। ঠিক এটা তো উল্টা, 180 ডিগ্রি উল্টা কাজটা হচ্ছে। জনতার কাজ নয় রাষ্ট্রকে ভয় দেখানো বা অন্য কিছু করা, কিন্তু জনতা যেটা চায় সেটা হচ্ছে ডেমোক্রেটিক স্টেটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মতামতটা প্রতিফলিত হবে সরকার কাঠামোর মধ্যে, এবং সরকার তাদের সেই নিরাপত্তাগুলো, জননিরাপত্তা যেগুলো আছে, জননিরাপত্তা রাখবে। আমি যেটা বললাম আগে একবার, যে পাবলিক ইন্টারেস্ট, যেটা পাবলিক ইন্টারেস্টের জন্য প্রাইভেসিকে সিকিউরড রাখতে হবে। এই হচ্ছে তাদের সাথে কন্ডিশন, এটাই শর্ত, এটাই বলা আছে। সো সম্পর্কটা একেবারেই স্পষ্ট, একেবারে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, এতে কোনো গ্রে লাইন নাই আর কি, কোনো গ্রে এরিয়া নাই যে এটা অস্পষ্ট, আমরা এটা ঠিক বুঝতে পারছি না। যেটা ফার্স্ট আমরা এটাই দেখতে পাচ্ছি, ওই যে যেটা বললাম, গোপন ভোটের মধ্যে আমরা এটার হ্যাঁ, হ্যাঁ ম্যানিফেস্টেশনটা দেখতে পাচ্ছি। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল এরকম, যে ধরুন আমরা ব্যক্তির গোপনীয়তা রক্ষার সংস্কৃতি যদি তৈরি করতে চাই, মানে আইন করা ছাড়া আর কি কি উপায় হইতে পারে?
মানে আপনি একজন সমাজবিজ্ঞানীর জায়গা থেকে যদি বলেন যে হচ্ছে কেবলমাত্র আইন তৈরিতেই সমাধান না আর কি, কিন্তু এই সংস্কৃতি আমরা চালু করতে চাই যেখানে ব্যক্তির গোপনীয়তাকে শ্রদ্ধা করা হবে, রক্ষা করা হবে। তো কেবল আইন তৈরির বাইরে আর আসলে কি কি করা যায়, মানে একজন সমাজবিজ্ঞানের জায়গা থেকে যদি আমাদেরকে বলেন। আসলে আইন যত কম তৈরি করা যায় ততই ভালো। যত বেশি আইন, তত বেশি আইনের প্যাচ, তত বেশি জটিলতা এবং তত বেশি ঝামেলা। তো ডেমোক্রেটিক স্টেটে এটা অটোমেটিক হয়ে যায়। ডেমোক্রেসির চেয়ে বড় ওষুধ আমি আর দেখি না। ডেমোক্রেসির বিকল্প হচ্ছে ডেমোক্রেসি। যখন একটা গভর্নমেন্টের একটা আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং গুড গভর্নেন্স কখন থাকবে, কোন জায়গায় থাকবে? যখন একটা ডেমোক্রেটিক স্টেটে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট জনগণের কাছে তাকে আবার ফের যেতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। তখন তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে সবকিছুতে, যে না তাদেরকে ঘাটানো যাবে না, তাদের সাথে কোনো ধরনের অসদাচরণ করা যাবে না, তাদেরকে বিপাকে ফেলা যাবে না, কারণ তারাই হচ্ছে ক্ষমতার উৎস, আমি কেউ না। আমাকে নির্বাচিত করা হয়েছে তাদের প্রতিনিধি হিসাবে, আমি তাদের প্রতিনিধি। তাহলে ডেমোক্রেসির কোনো বিকল্প নাই। আর অন্য যা কিছু আমরা বলি যে এটা করা যাবে সেটা করা যাবে সামাজিকভাবে, ওইসব ছোটখাটো ব্যান্ডেড সলিউশন যেগুলো এনজিও ভিত্তিক সলিউশন, ওগুলো দিয়ে আসলে বিশেষ কিছু হবে না। স্টেটের একদম ক্লিয়ার কাট ম্যান্ডেট থাকতে হবে এটাই, যে ডেমোক্রেসি এখনো বেস্ট অল্টারনেটিভ। যতদিন পর্যন্ত ডেমোক্রেটিক সোসাইটি থাকবে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে, ততদিন পাবলিক সিকিউর থাকবে, পাবলিকের সিকিউরিটি অনেক বেশি থাকবে জনতার। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে কাইম ভাইয়ের কাছে ছিল, যদিও কাইম ভাই এখন নাই আর কি, তো আমি আপনার কাছেই করি। আমার মনে হয় যে কাইম ভাই আসলে আমাদের সাথে হয়তো যোগ দিতে পারবেন না, মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন যে হারে ব্যক্তির গোপনীয়তার লঙ্ঘন হচ্ছে, ঠিক একই হারে হচ্ছে রাষ্ট্রের নজরদারিও বাড়তেছে, কিংবা রাষ্ট্রের নজরদারি বাড়ার সাথে সাথে গোপনীয়তা কমতেছে। আবার হচ্ছে কয়েকদিন আগে যেমন একটা আমরা বই পড়তেছিলাম হচ্ছে খুব সময় শিবা বৈদ্যনাথের, যে হাউ ফেসবুক ডিসকানেক্ট আস, এই নামে আর কি, সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়াও উনি যেমন দেখাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া আসলে যদিও অনেক প্রটেস্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন এগুলো আবার হচ্ছে ভয়ঙ্কর লেভেলের নজরদারির মুখে পড়ে। আবার এই সময়ে যাবতীয় প্রাইভেসি নিয়ে আলাপও হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। তো এই মুহূর্তে যেখানে ধরুন বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন আছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে ভয়াবহ আইন আছে আসলে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আহ এক ধরনের আন্দোলন, এক ধরনের সামাজিক কিংবা রাজনৈতিক আন্দোলন করতে চাই, যেখানে হচ্ছে কিনা আমার এই ব্যক্তিগত সুরক্ষার রক্ষা করার আন্দোলন যদি বলি আমি, এটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি একদিকে হচ্ছে অত্যাধিক পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, আবার একদিকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের নজরদারি প্রচুর বেশি, যেখানে হচ্ছে প্রাইভেসি লঙ্ঘনের ইয়েটা আরো বেশি পরিমাণ, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রের কাছে। তো এই জায়গায় আসলে আমি নতুন আন্দোলন কিংবা হচ্ছে আমি নতুন রাজনীতিটা আসলে কিভাবে নির্মাণ করতে পারি? খুবই জটিল প্রশ্ন, এটা খুব সহজ উত্তর পাওয়া খুবই কঠিন একটা বিষয়। কিন্তু খুব সংক্ষেপে যেটা বলা যায়, সামাজিক মাধ্যম যেটা, এরা এখন যে অবস্থা আছে সামনে আরো বাড়বে। এবং সামাজিক মাধ্যমের উপর ডিপেন্ডেন্সটা মানুষের কখন বাড়ে? যখন রেগুলার যোগাযোগটা অনেক বেশি কমে যায়, তখনই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের ডিপেন্ডেন্সটা বাড়াই। তো রেগুলার যোগাযোগটা অনেক বেশি বাড়ানো দরকার। রেগুলার যোগাযোগ বাড়তে হলে কি হবে, কিভাবে করতে হবে, সেটা মানুষের সভা সমাবেশ সমিতি, বিভিন্ন ধরনের যে এঙ্গেজমেন্ট গুলো আছে সেগুলো অনেক বেশি বাড়াতে হবে। সেগুলো অনেক কমে গেছে বলেই কিন্তু সামাজিক মাধ্যমে যোগাযোগটা বাড়ছে। আমি ফেসবুকে কখন বসছি, যখন আমার ফ্রি টাইম আছে। আমার যদি সেখানে অনেক কাজ থাকে, বাইরে কোনো একটা প্রোগ্রাম থাকে, কোনো একটা সেমিনার কনফারেন্স বা কিছু একটা থাকে, আমি তো তখন ফেসবুকিং করবো না, তাই না? এবং সেই জন্য পাবলিক এঙ্গেজমেন্ট, যেটা জনগণের এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে যেখানে, তত বেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা খানিকটা কমে হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অল্টারনেটিভ কমিউনিকেশনের প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটাতে নজরদারি যেটা, সেটা হচ্ছে একটা উন্মুক্ত মাঠে আমি যখন কথা বলছি কারোর সাথে, সেই নজরদারির মতোই একই রকম নজরদারি করা হচ্ছে। আমি কি করছি না করছি, কি বলছে না বলছে, কথা একই, সে একই কথা। আমি একটা গড়ের মাঠে বা আমি সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ করলাম, সেই সমাবেশের মধ্যে অনেক স্পাই আশেপাশে দেখছে আমি কি করছি কি বলছি, রেকর্ড করছে। কনসিকুয়েন্স যা, ওইটাও তা। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার এখানে হঠাৎ করে কি হলো যেন, কম্পিউটার। জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, আমার এখান থেকে হঠাৎ করে কম্পিউটার ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি জানি না স্ক্রিনটা কিভাবে কোথায় গেল। কথাগুলো শোনা যাচ্ছে তাই তো? তো যে সেটা আমি হচ্ছে, দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতেই হোক বা এটা হচ্ছে আনসোশ্যাল মিডিয়াতে হোক, আনসোশ্যাল মিডিয়া তো না অবশ্য, আমি বলছি পাবলিক স্ফিয়ারেই হোক, যেভাবেই হোক,
সার্ভেলেন্স ইজ সার্ভেলেন্স, স্পাইং ইজ স্পাইং। আপনার ব্যক্তির গোপনীয়তা ভঙ্গ যেভাবেই আপনি করছেন, গোপনীয়তা ভঙ্গটা হচ্ছে। এবং এটা যেখানে আইনের সুরক্ষা আছে, আইনগত ব্যবস্থা নেওয়ার অনেক সুযোগ আছে, সেখানে বেআইনি পদ্ধতিতে যেকোনো ভাবে করাটাই হচ্ছে ইন্টিমিডেশন, এবং আপনি পাবলিককে ভয় দেখাচ্ছেন। যত রকম ভয়ের কায়দা কানুন যা কিছু থাকবে, ভয় যদি আপনি দেখাতে থাকেন, এটা অনেক জায়গায় অনেক বলে না, ওই যে এক্সেম্পলারি পানিশমেন্ট বা এমন একটা, যেটা শরিয়া আইনে ওরা করে, যে সামনাসামনি একজনকে বেত্রাঘাত করলো বা সামনাসামনি একজনকে কি শিরচ্ছেদ করলো, আরো 10 জন 50 জন লোক দেখলো, যাতে লোকজন দেখে শেখে বা অন্য কিছু। গণতান্ত্রিক স্টেটের পদ্ধতি তো সেরকম না, মোটেই সেরকম নয়। এখানে যেহেতু বিচার ব্যবস্থা আছে, সেই বিচার, কাইয়ুম ভাই চলে এসেছেন, কাইয়ুম ভাই এখন আলোচনাটা আরো অনেক ভালোভাবে করতে পারবেন। কাইয়ুম ভাইয়ের অ্যাবসেন্সে, কাইয়ুম ভাই আমি আপনার অনুমতি ছাড়াই এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। কিন্তু সেটা দেখবে আমাদের যে জাস্টিস সিস্টেম, মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে জাস্টিস সিকিউর করা, সোশ্যাল জাস্টিস নিশ্চিত করা। পানিশমেন্টটা অনেক পরের বিষয়। পানিশমেন্ট দেওয়াটা উদ্দেশ্য না। পানিশ করে কি লাভ? একজন যখন মরে গেল, আমি তাকে, পানিশমেন্টের চেয়ে বড় কথা হচ্ছে আরেকজন জাস্টিস পেল। এটাই হচ্ছে আইনের মূল জায়গা, এবং স্টেটের মূল প্রিন্সিপাল, মরালিটির জায়গা যেটা, এথিক্স এর জায়গা যেটা, সেটা হচ্ছে অন্য একজন জাস্টিস পেল, সেটাই, যার জাস্টিস দরকার সে জাস্টিস পেল। এবং সেটা যদি অন্যকে শাস্তি দেওয়ার মাধ্যমে তার জাস্টিসটা হয়, সেজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা রিভেঞ্জের জন্য না, বা রেট্রিবিউশনের জন্য না, বা অন্য কিছুর জন্য না। সে শাস্তিটা পাচ্ছে তার কৃতকর্মের জন্য। এই কৃতকর্মের দ্বারা অন্য একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্রিমিনোলজিতে বা আমাদের সোশ্যাল সায়েন্সে আমরা যখন সোশ্যাল কন্ট্রোল পড়াই, আমরা ঠিক এইভাবেই কথাগুলো বলি এইভাবে। যে এর উদ্দেশ্যটা হচ্ছে এই যে আসলে সোশ্যাল জাস্টিস নিশ্চিত করা, এটা হচ্ছে প্রথম লক্ষ্য। এবং এটা করতে গিয়ে তাদেরকে ওটা করতে হচ্ছে, কিন্তু ওটা কিন্তু মূল লক্ষ্য না। তো এখন জাস্টিসের ব্যাপারটাই যদি আমরা শুরুতে ব্রেক করে ফেলি, যেমন আমাদের প্রাইভেসি ব্রিচ করাটা হচ্ছে আমার যে জাস্টিস, সোশ্যাল, আমার অন্যায় করা, আমার প্রতি অবিচার করা। কারণ এটার আবার নানা রকম কনসিকুয়েন্স থাকতে পারে। আমাকে লোকজন খারাপ ভাবতে পারে, ভুল বুঝতে পারে। আমার জন্য স্টিগমা তৈরি হতে পারে। আমি সমাজে ভালোভাবে নাও মিশতে পারি। আমার সংসার ভেঙে যেতে পারে। অনেক ধরনের সোশ্যাল কনসিকুয়েন্স তৈরি হতে পারে এই একটা ভুলের জন্য। এবং সেটা হচ্ছে। হতে পারে বলছি না আমরা, হচ্ছে। এই ঘটনাগুলো হচ্ছে। কারণ ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনার ধরেন আপনি ইনফরমেশন সিকিউরিটি অ্যাক্টে কাউকে একজনকে নিয়ে গেলেন, হয়তো একটা ফেসবুক পোস্ট দিল, যে পোস্টটা তেমন কোনো গুরুত্বই নাই। হয়তো এটার এমন কোনো ক্ষতিকর দিকই নাই। আপনি নিয়ে গেলেন। কিন্তু আপনি তাকে ব্র্যান্ডিং করে ফেললেন। এই যে লেবেলিংটা হয়ে গেল, সে একটা ক্রিমিনাল। এটা নানা রকম এক্সপ্লেনেশন হতে পারে। অনেকে তার কাছে হয়তো মেয়ে বিয়ে দিবে না। সে যদি ইয়াং একটা ছেলে হয়, বলবে যে না, এর কাছে দেয়া যাবে না, তো ক্রিমিনাল। এর একটা বাজে রেকর্ড আছে। তার হয়তো সে বন্ধু-বান্ধব হারাবে। সে হয়তো তার সাথে কারো একজনের অ্যাফেয়ার আছে। সে হয়তো তার ফিয়ান্সেকে হারালো। তার হয়তো বাবা-মা তাকে ত্যায্য না করুক, খারাপভাবে দেখা শুরু করলো, যে তোমার কারণে এই অবস্থা আমাদের সমাজে ভোগ গেল। তো আমাদের যেকোনো একটা মিসস্টেপের কিন্তু অনেক কনসিকুয়েন্স, এবং এটার ক্ষতিকর দিক এত বেশি, লাভ খুবই কম। লাভটা কাদের হচ্ছে? যারা মনে করছেন যে তাদের লাভ হবে, তাদেরও কিন্তু আল্টিমেটলি কোনো লাভ হচ্ছে না, হয়তো কমপ্লিকেশন তৈরি করা ছাড়া। তো এটুকু আমি যেটুকু বুঝি, যে বিষয়টা এরকম আরকি। এখন বাকিটা হয়তো কাইয়ুম ভাই ভালো মতো রিফ্লেক্ট করতে পারবেন এই ব্যাপারে। কাইম ভাই আমাদের মধ্যে আবার ফিরে আসছেন। ভাই আমি হচ্ছি আপাতত দুইটা প্রশ্ন করি, আমাদের অনেক সময় হয়ে গেছে মোটামুটি, আমাদের যে টার্গেট ছিল 1 ঘন্টা, আসলে এখান থেকে আমরা অনেক বাড়ায় গেছি। আমার তো মনে হয় যদি জ্ঞান না থাকে আমরা শেষ করে দিই, যদি তোমার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বলো। আমরা ছোট আমরা খুব ছোট তাড়াতাড়ি করে আপনাকে উত্তর আমি দেওয়ার জাস্ট চেষ্টা দুইটা করি। ছোট প্রশ্ন করবো, একসাথেই করে ফেলি, আপনি একসাথে উত্তর দিয়ে দিন। একটা হচ্ছে, একটা প্রশ্ন আছে এরকম যে বাংলাদেশে প্রাইভেসি ব্রিচের মামলা হয় কিনা, যদি না হয় তাহলে কেন হয় না আসলে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাই আমরা জানি যে ধরুন সম্প্রতি আপনারা একটা রাজনৈতিক দল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে। তো এই প্রশ্নটা হচ্ছে আমরা হেলাল মহিউদ্দিন স্যারকে করতেছিলাম, যে এই সময়ে একদিকে সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত, সোশ্যাল মিডিয়ার উপর আমাদের নির্ভরতা, দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারির অনেক বেশি বাড়বাড়ন্ত, এইটার সাথে আবার সরাসরি জড়িত হচ্ছে আমাদের প্রাইভেসি ইয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি নতুন রাজনীতিটা নির্মাণের কায়দাটা কি হইতে পারে? মানে আপনারা যেহেতু একদম একটা নতুন উদ্যোগের সাথেই জড়িত, এটা সরাসরি আপনার মুখ থেকেই জানতে চাইবো যে ধরুন আমরা এই প্রাইভেসি সুরক্ষার আইনি করতে, মানে এইটা সুরক্ষার আন্দোলনই করতে চাই। তো এইটা আসলে শুরুর জায়গাটা কি হইতে পারে, মানে এই আন্দোলন এই সময় দাঁড়ায়? এই হচ্ছে দুইটা প্রশ্ন আপনার কাছে, ভাই আপনি একসাথেই উত্তর দিয়ে দেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সরি, আমি আবার একটু ইন্টারাপ্টেড হয়েছে। আমি জানি না, এখন কি আমাকে শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি। পরে
আমাকে ভাই শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি ভাই। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি পরের প্রশ্নটা মানে যতদূর বুঝছি আংশিক শুনছি, তাও আমি ধরে নিচ্ছি যে আমাদের নতুন রাজনীতি আমরা আসলে কিভাবে করতে চাই ইত্যাদি, এরকম একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটাই আসি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে না, রাইট টু প্রাইভেসি নিয়ে বা প্রাইভেসিতে আসলে যখন কাউকে আসলে ডিস্টার্ব করে কেউ, তখন এটার বিরুদ্ধে খুব একটা মামলা মোকদ্দমা এখন পর্যন্ত মানুষ করতে চায় না। আমাদের এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, যেমন ধরেন হেলাল মহিউদ্দিন অনেকগুলো ইনফরমেশন দিচ্ছিল আমাদেরকে কানাডা। আমরা এখানে কয়েকদিন আগে একটা পাবলিক ইন্টারেস্টে একটা মামলা করতে গিয়েছিলাম। সেই মামলা হচ্ছে পুলিশ আমাদের এখান থেকে সবার ডাটা চাচ্ছিল, মোবাইল ফোনের কোম্পানিগুলি আমাদের কাছ থেকে ডাটা চাচ্ছিল। তো আমরা হাইকোর্টকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ডাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আসলে হাইলি সিকিউরড হইতে হবে। তো ডাটা তারা যে আসলে প্রিজার্ভ করতে পারে, পুলিশের এই সিকিউরিটি আমার এই ডাটা আসলে প্রিজার্ভ করার মতো তার কি কি ব্যবস্থা সে নিচ্ছে, সেইটা আমার এইটা এনশিওর করার আগ পর্যন্ত সে আমার কাছ থেকে আসলে ডাটা চাইতে পারে না। কারণ আমার ডাটা আমি তাকে দিলাম, কিন্তু সে আমার ডাটা আসলে রক্ষণাবেক্ষণ করার মতো তার কোনো প্রস্তুতি নাই। তাইলে আসলে এই ডাটাটা যে কোনো ধরনের মিস ইউজের শিকার আমি হইতে পারি, যে কোনো ধরনের হ্যারাসমেন্টের মধ্যে আমি পড়তে পারি, এটার কোনো ইয়ত্তা নাই। এবং আমরা এটার সবচেয়ে ব্যাড এক্সাম্পল যেটা দেখলাম, আমরা দেখলাম যে র্যাবের হাতে একজন লোক বলা হলো যে অমুক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ক্রস ফায়ারে পালাইতে গিয়ে, সে হচ্ছে অমুকের ছেলে অমুক। তারা কিভাবে বললো? তারা বললো হচ্ছে একটা ডাটা নিয়ে, মানে একটা তার মোবাইল নাম্বার কিংবা তার ইয়েতে যে আসলে অ্যাড্রেসটা ছিল সেটা ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে তারা বললো যে এইটা হচ্ছে অমুক। কিন্তু পরে দেখা গেল যে ভদ্রলোক যার ছেলের কথা বলা হচ্ছে, সেই ভদ্রলোক এসে বলতেছে যে না, আমার ছেলে তো মারা যায় না, আমার ছেলেকে তো তোমরা কেউ তুলে নাও নাই, আমার ছেলে তো আমার কাছে আছে। এখন এর উল্টা ঘটনাটা ঘটতে পারে, র্যাবের কাছে যার ডাটা আছে যে এই হচ্ছে আসলে এই ফিঙ্গারপ্রিন্টের যে মালিক, সে হচ্ছে অমুক অমুক অপারেশন আসলে পরিচালনা করছে, সে হচ্ছে এইরকম একজন খারাপ লোক, সে হচ্ছে অমুক জায়গায় আসলে অপারেশন করছিল, তাকে আসলে ধরার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা আমাদের নেওয়া লাগতে পারে। এবং আমাদের আইন পারমিট করে, এখানকার সিআরপিসি পারমিট করে যে যার মৃত্যুদণ্ড হইতে পারে এরকম অপরাধে যদি আসলে কোনো অপরাধী থাকে, আসামি থাকে, অভিযুক্ত, তাকে আসলে তার অ্যারেস্টটা এনশিওর করার জন্য এমনকি তার মৃত্যু ঘটানো যাইতে পারে। মৃত্যু এমনিতে ঘটানো যাবে না, কিন্তু এইটা এক্সেপশন। তার মানে হচ্ছে যে আমি ডাটাটা হচ্ছে যখন আমার প্রোটেক্টেড থাকে না, তখন আসলে একজন খুব উচ্চ শ্রেণীর আসলে টেরোরিস্ট আমার ডাটাটা নিয়ে আসলে তার পরিচয়টাকে লুকায় দিতে পারে, এবং আমাকে সে আসলে ওইখানে হ্যাংড হওয়ার জন্য কিংবা আসলে আমাকে ওইখানে কিল্ড হওয়ার সিচুয়েশনে নিয়ে যেতে পারে। দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে এই যে আমরা হাইকোর্টকে আসলে কনভিন্স করতে পারি নাই ডাটা যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং পুলিশের যে আসলে এই ডাটা আসলে প্রিজার্ভ করার কোনো সিস্টেম সে এখনো ডেভেলপ করে নাই, তার আগেই সে আমার কাছ থেকে এটা নিচ্ছে। কিংবা এক একটা কোম্পানি যারা আসলে আমার ডাটা চাচ্ছে, তার যে আসলে প্রিজার্ভেশনের মেকানিজম সম্পর্কে কোর্টকে এসে আগে তার সিকিউর করে, মানে সেফ করে, কি বলে যে কোর্টকে আসলে স্যাটিসফাই করে তারপরে আমার ডাটাটা সে চাক, এত দূর পর্যন্ত আমরা আসলে বাংলাদেশের হাইকোর্টকে কনভিন্স করতে পারি নাই। এটা যখন পারি নাই তখন বোঝা যাবে যে কেন আসলে প্রাইভেসির এই জায়গাগুলি লঙ্ঘিত হইলে মামলা হয় না। কারণ হচ্ছে এই লঙ্ঘনের ঘটনাটা যারা ঘটায় তারা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। তারা হয় কোনো না কোনো ভাবে অ্যানোনিমাস থাকে, তাদের ব্যাপারে আসলে আমরা কোনো ইনফরমেশন দেয় না। আমাদের একটা ধরেন এগুলি আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে কিভাবে হয়, এগুলি হয় সোশ্যাল মিডিয়াতে আসে, অথবা ধরেন সবচেয়ে বেশি এখন তো টেলিভিশনে চলে আসে। এখন টেলিভিশনে চলে আসার পরে টেলিভিশন যে প্লিটা নেয়, এটা হচ্ছে যে সে তার ইনফরমেশনের সোর্স বলতে বাধ্য না, সে তার ইনফরমেশন কোত্থেকে পাইছে সেটা বলতে রাজি না, সে বলবে না। কিন্তু সে আমরা এটা বুঝি যে আসলে বাংলাদেশে, তুমি একটু আগে যেটা বলছিলা, বাংলাদেশকে যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝি যে পেগাসাস ইউজ করার কারণে কে কোথায়, আমাদের যাদের নাম নেওয়া যাবে না তাদের নাম কে কোথায় বসে নিতেছে সেটা মুহূর্তে ডিটেক্টেড হয়, এবং সে 14 বছরের বালক হইতে পারে
কে আসলে 70 বছরের কৃষক হইতে পারে কিংবা আসলে 40 বছরের জেলে হইতে পারে, তাকে আসলে সাথে সাথে পিক করা সম্ভব এবং তাকে নিয়ে যাওয়া সম্ভব। তাইলে আসলে এইখানে কারা এটা সরকারের অনুমোদন নিয়ে কারা আসলে এটা করে এবং সরকারের অনুমোদন না নিয়ে কারা করে, এটা নিশ্চয়ই আমাদের সরকার এটা খুব ভালোভাবে জানে। আমাদের এইটুকু আসলে অত মানে ক্যাপাবিলিটি আমরা বৈধ পথে অবৈধ পথে আমরা অর্জন করছি। অর্জন করার পরে যখন এগুলি লিক হয় তখন আমরা বুঝি বা মানুষ বুঝে যে আসলে এটা লিক করার পেছনে কারা আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আসলে বাংলাদেশের মানুষ কেবলমাত্র কয়েকটা ব্যতিক্রম ছাড়া। এখন একেবারে দেখা যাবে যে আসলে আমরা যদি ওই ওসিটার নাম বলি, আমাদের কক্সবাজারের ওসির নাম কি ভদ্রলোকের? প্রদীপ, ওসি প্রদীপ। এখন প্রদীপের যে বিচারের মুখে সে দাঁড়াইলো, প্রদীপ বিচারের মুখে দাঁড়াইলো হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে কিল করার পরে। কিন্তু এই প্রদীপের আমরা কিন্তু অনেকগুলো পাবলিক বক্তৃতা দেখছি যেখানে উনি আসলে কাকে কিভাবে কখন কিল করবে এবং কিল করে যে সে আসলে কক্সবাজারের মানে অপরাধ কমাইছে এবং কিল করার ভেতর দিয়ে যে এলাকার মানুষের মঙ্গল আনতেছে, এইটাকে আসলে ওইখানকার সিভিল সোসাইটি তাকে এর জন্য আসলে প্রশংসা করতেছে কিংবা সিভিল সোসাইটিকে ডেকে এনে আসলে একটা থানার হলরুমে সেই বক্তৃতা করতেছে, সেইগুলো আমরা লিকুইডে দেখছি। অন্তত 200 মানুষ কেউ কিন্তু একটা মামলা নিয়ে ওসি প্রদীপের বিরুদ্ধে আসার সাহস পায় নাই। তো একইভাবে যারা এটা জানে, এইরকম কয়েকটা মামলা ছাড়া বাংলাদেশের ইতিহাসে 2-4টা মামলা ছাড়া আর যে শত শত মানুষ নিখোঁজ হয়েছে, হাজার হাজার মানুষ গুম খুন এগুলির শিকার হয়েছে, তাদের কারোরই আমরা কোনো মামলা দেখি না। এবং মামলা কেন দেখি না, এটা হচ্ছে পরিষ্কার যে মামলা করে কোন মামলায় বিচার পাওয়া যাবে এবং কোন মামলায় বিচার পাওয়া যাবে না, এটা একদম গ্রামের একজন সাধারণ মানুষ পর্যন্ত পরিষ্কার করে জানে। এবং জানে বলে যে তার আসলে কিশোরী কন্যা ধর্ষিত হইলেও পরে আসলে সে বিচার চায় যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কিশোরী কন্যার ধর্ষণকারীদের বিচার চাই। সে আদালতের কাছে বিচার চায় না, সে পুলিশের কাছে আসলে মামলা নেওয়ার জন্য যায় না, সে আসলে অন্য কোথাও হাইকোর্টের সামনেও সে আসলে বিচারের জন্য যায় না। সে তার কাণ্ডজ্ঞান দিয়েও বোঝে যে বিচার এক জায়গা থেকে কেবলমাত্র এনশিওর হইতে পারে, এখান থেকে না হলে বিচার হবে না। এইটা যে আসলে একজন গ্রামের মানুষ জানে, একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা পর্যন্ত যে আমাদের জানে, এইটা হচ্ছে একটা বাস্তবতার মানে সবচাইতে বড় আসলে এক ধরনের দৃষ্টান্ত যে কোন লেভেলে মানুষের জায়গাটা জানা হইলে পরে মানুষ এটা করতে পারে। সেই জন্য এই মামলাগুলি হয় না। আমাদের এইটা হচ্ছে আমার এই বিষয়ে বক্তব্য। আর যেটা আমি সংক্ষেপে বলতে চাই যে আসলে আমাদের রাজনীতি নিয়ে এইখানে আমরা একটা আলাপের মধ্যে দিয়ে আসলে এটাকে পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমরা খুব পরিষ্কার, আমরা 3 লাইনে বলি কথাটাকে। আমাদের বাংলাদেশের প্রচলিত রাজনীতিকে আমরা 3 ভাগে এর আগে ভাগ করে বলি। আমরা বলি যে আপনি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সংকটের উত্তরণের জন্য আপনি একটা কাজ করতে পারেন, বলতে পারেন যে এই সরকার বিদায় করে আপনি আরেকটা সরকার আনতে পারেন। যারা দাবি করে যে এই সরকার ভালো না, আরেকটা সরকার আসলে, আমরা ক্ষমতায় আসলে আমরা ভালো করে দেব, তারা মনে করে ব্যক্তিটা খারাপ এবং এই ব্যক্তিটার চাইতে অমুক ব্যক্তিটা ভালো। এইভাবেই তারা মনে করে যে রাজনৈতিক সংকটটা মোকাবেলা করা যাবে। এটা হচ্ছে এদেরকেই আসলে মেইন স্ট্রিম দল বলে আমাদের এখানকার মিডিয়াগুলি, এবং তারা আসলে মেইন স্ট্রিমে বড় দল। তার বাইরে আরেকটা অপশন থাকতে পারে, কেউ বলতে পারে যে আমরা এখানে একটা কমিউনিস্ট বিপ্লব করব শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, এবং এখানে শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য একটা শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠন করব। আরেক ধরনের রাজনীতিকে ভাগ করা যেতে পারে, যারা মনে করে যে এখানে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, একটা ইসলামী বিপ্লব করবে। আমরা বলি যে বাংলাদেশের এই 3টা জায়গার মধ্যে কোথাও আসলে বাংলাদেশের মুক্তি নাই। আমরা বলি বাংলাদেশের মুক্তির জন্য 71 সালে যে রাষ্ট্রটা আমরা বানাইছিলাম, 71 সালে যে সংবিধানটা আমরা বানাইছিলাম, সেই সংবিধানের মধ্যে আমরা রাষ্ট্র পরিচালনার কতগুলি মূল নীতিকে আমরা আসলে মোটা দাগে 80-90 আসলে একটা কারেক্ট জায়গা থেকে আমরা কতগুলি মূলনীতি বানাইছিলাম যে আমাদের রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য হবে, আমাদের রাষ্ট্র চলবে এই পথে। এইটা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমাদের ক্ষমতা কাঠামো হচ্ছে সবচেয়ে বড় বাধা। আমরা বলি আমাদের সংবিধানটাকে সংস্কার করে
আমার মূলনীতি বাস্তবায়নের উপযোগী করতে হবে আমার সংবিধানের ক্ষমতা কাঠামোকে, সরকারের ক্ষমতা কাঠামোকে, এবং রাষ্ট্র পরিচালনার আইনগুলিকে আসলে মার্কস হেগেল সম্পর্কে যে কথাটা বলছিলাম আমরা বলি যে এটা করতে হবে। এখানে নতুন করে খুব আইন বানাইতে হবে না। মানুষের কাছে আসলে সরকারের অ্যাকাউন্টেবল থাকার কথা, মানুষের কাছে আসলে এখানকার প্রতিষ্ঠানগুলি অ্যাকাউন্টেবল থাকার কথা। এখানকার অবস্থাটা হয়ে গেছে হেলাল মন্ত্রী যেটা বলছিল 180 ডিগ্রি উল্টা। মানুষ হচ্ছে এখানে জবাবদিহি করতে বাধ্য, মানুষের টাকায় যারা আসলে রাষ্ট্র চালায় তারা জবাবদিহি করতে বাধ্য না। এই জবাবদিহির জায়গা থেকে উল্টায় দিতে হবে, আইনগুলিকে উল্টে এদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এই জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ব্যাপারটা হচ্ছে একটা সংস্কারের কাজ। এখানে নির্বাচনের আইন আছে, নির্বাচনটা কাজ করে না। নির্বাচনের এখানে বিচার বিভাগ আছে, বিচার বিভাগকে স্বাধীনও বলা হয় কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি স্বাধীন না। এটা খুব ছোট ছোট জায়গায় আটকা পড়ে আছে। এই জায়গাগুলি খুলে দিতে হবে, আমাদের সংবিধানের জায়গাটা খুলে দিতে হবে, আমাদের বিচার বিভাগের জায়গাটা খুলে দিতে হবে, আমাদের নির্বাচনের জায়গাটা খুলে দিতে হবে, আমাদের প্রশাসনকে আসলে গণমুখী করতে হবে। আমাদের পুলিশ, আমাদের কৃষকের সন্তান তো আমাদের পুলিশরা, এদেরকে নিয়ে বর্বর বানানো হয়, এরা যাতে মানবিক হয় সেই জায়গাটা ট্রেনিং ম্যানুয়ালটা চেঞ্জ করে দিতে হবে। খুব বড় জায়গা না তো, ওই রকম কতগুলো জিনিস আসলে সংস্কার করলে বাংলাদেশের যে রাষ্ট্রটা আসলে আজ থেকে 50 বছর আগে যে রাষ্ট্রটা গড়বে বলে 55,000 বর্গমাইলকে আমাদের দেশের মানুষ একটা স্বাধীন করছিল, এই ভূখণ্ডটা তো তারা স্বাধীন করছে। তো স্বাধীন ভূখণ্ডের মানুষের জন্য যে স্বাধীন রাষ্ট্র কাঠামো দরকার, যে স্বাধীন মানুষের মর্যাদার উপযোগী যে রাষ্ট্রটা বানানো দরকার, সেই রাষ্ট্রটা বানানোর রাজনীতিটা বাংলাদেশে কেউ করছে না বলে আমরা চাচ্ছিলাম যে রাষ্ট্রচিন্তা থেকে আমরা এই আকাঙ্ক্ষাগুলির কথা কয়েক বছর তোমাদের সাথে একসাথে মিলে আমরা বলতেছিলাম, হেলাল মহিউদ্দিন রাজ সাথে ছিল, আমরা সবাই ছিলাম। আমরা আশা করতেছিলাম যে কেউ না কেউ আসলে এই কাজটা করবে, কিন্তু আমরা দেখছি সময় গড়িয়ে যাচ্ছে, কেউ আসলে করতেছে না। আমরা মাঠে এই কাজটা শুরু করতে চাই। আমরা মনে করি যে আমরা শুরু করলে আমাদের সাথে আমাদের বন্ধুরা, অনেক বন্ধুদের আমরা পাবো এবং বাংলাদেশটাকে আমরা আসলে পরিবর্তন করতে পারবো। সেইটাই হচ্ছে আমাদের রাজনীতির একেবারে যদি খুব সংক্ষেপে বলি, এই রাজনীতিটা আমরা করতে চাচ্ছি। তো রাষ্ট্রচিন্তাকে ধন্যবাদ, রাষ্ট্রচিন্তার প্রতি কৃতজ্ঞতা এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলন রাষ্ট্রচিন্তার প্রতি তো সবসময় আসলে কৃতজ্ঞ এবং এক ধরনের কি বলা যায় যে বন্ধু সংগঠন হিসেবে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি যা কিছু আসলে আমাদের রাজনীতি তার গোড়াপত্তন আসলে রাষ্ট্রচিন্তার চিন্তা থেকে আমরা পেয়েছি। কাইম ভাই, আমাকে শোনা যায়? শুনতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা ভাই, মনে হয় আপনার সেটাই সমস্যা, মানে খুব সময় আপনার ওইখানেই ঝামেলা হচ্ছে। তো হেলাল শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমারও একটু ডিস্টার্ব হচ্ছিল মাঝখানে, আমি বোধহয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। আমরা তাহলে একদম শেষে চলে আসছি, আসলে আমাদের টার্গেট ছিল 1 ঘন্টা অনুষ্ঠান করা, আমরা পুরো 1.5 ঘন্টা অনুষ্ঠান করে ফেলছি। তো আমরা রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে আমরা অনুষ্ঠানটা এখানে আপাতত শেষ করব, যেহেতু বেশ দীর্ঘক্ষণ হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। তো রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে হেলাল মহিউদ্দিন স্যারকেও ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের বলা মাত্রই আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমাদের হাসনাত কাইয়ুম ভাইকেও আমাদের প্রতি কৃতজ্ঞতা যে এই জাম টাম পেরিয়ে এসে আমাদেরকে ধরার জন্য। তো আমরা আশা করি যে এই ইস্যুতে আমরা যেহেতু আজকে শুরুতেই বলছিলাম যে এখানে আমরা আলাপ শুরু করছিলাম হচ্ছে ব্যক্তির গোপনীয়তা কি প্রশ্ন থেকে, মানে একদম বেসিক জায়গা থেকে আমরা আলাপটা শুরু করছিলাম। আমরা আশা করি যে সামনে এই ইস্যুতে আরো কিছু ওয়েবিনার আমরা আয়োজন করব, আরো কিছু লাইভ আয়োজন করব আমরা, বিশেষ করে এই আলোচনাটাকে আরো একটু সমৃদ্ধ করার জন্য। আশা করি কাইয়ুম ভাই, হেলাল মহিউদ্দিন স্যার আমাদের সাথে থাকবেন। তো আমরা আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, আর সবার প্রতি এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে শোনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, আর বিশেষ করে আমাদের 2 অতিথির প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আশা করি আমরা আগামী মাসে কিংবা কিছুদিনের মধ্যেই আবারও নতুন আরেকটা ওয়েবিনার এই বিষয়ে আমরা আয়োজন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বন্যা, ধন্যবাদ সবাইকে।